অভ্র মাহির প্রতিবাদী হয়ে উঠল নিমিষেই। সুখ যেখানে খেলেনি সেখানে ভুলক্রমে বল ক্যাচ নিয়ে সেটাতে আবার আউট কিভাবে করে, গণ্য হবে এটা? তাদের এরূপ যুক্তি তামিদ শিকদার মানতে নারাজ। সাথে ওনার পক্ষে সকলে তো আছেই। তিনি বুঝিয়ে যাচ্ছেন সুখ সশরীরে না খেললেও মনে মনে তাদেরই দলেরই। দুপক্ষের জোট বেঁধে গেল অল্পক্ষণের মধ্যে। হানিফা বেগম সামনে বকে যাচ্ছেন ওইদিকে। তিনি এই আউট মানবেন না কোনোভাবেই। সুখও চোখের চাহনিতে শাসি দিতে ভুলল না। ওর জন্যই তো বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ণ খানিক দূরেই, তার অভিব্যক্তিতে অনুপরিমাণও হেলদুল নেই। পা আড়াআড়ি করে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে আছে দিকশূন্য। দুহাতে ব্যাট ঘুরিয়ে ফিরিয়ে অদ্ভুত কায়দায়। ঘামার্ত কপালে গুটি কয়েক চুল এসে লেপ্টে আছে। গড়নের সাদা জার্সি বক্ষস্থল ঘামে ভিজে নাজেহাল অবস্থা। ঘাট তেড়া করে ফট করে সুখের দিকে চাইল বর্ণ। বাস পাখির মতো তীক্ষ্ণ ধারালো সেই দৃষ্টি। সুখ তখন সক্রিয় হাতের দিকে তাকিয়ে। ব্যথায় মুখ ফ্যাকাশে হয়ে আছে। দুহাত খুলছে তো পরপর মুখ পাকাচ্ছে। তীব্র গতিতে বলের উপর থেকে ছিটকে আসায় বল বেশ ভালোই মতনে লেগেছে। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হাত গোড়া বোধহয় চুরমার। ব্যথা অবশ্য এখন সেরে এসছে প্রায়। খানিক পর হয়তো বাকিটা উধাও হয়ে যাবে। বেখেয়ালে সেও তো সম্মুখে নজর সিটাতেই চোখাচোখি হয়। বর্ণর চোখের তেজি পল্লব কেঁপে উঠল যেন। সেকেন্ড পার হওয়ার পূর্বেও নজর সরিয়ে নিল উভয়ই। ঘড়ির কাঁটা তখন দুটোর ঘরে। রুলস অনুযায়ী শিখদের বাড়ির লাঞ্চ টাইম চলমান। কর্ত্রীরা কিচেন রুমে তোড়জোড় করছেন। রামসার সাইমা বুয়াও আছে। আজাদ শিখদের নিজেদের সায়ং কক্ষে। প্রতিবারের মতো এবারও জানালার ধারে ইজি চেয়ারে বসেই বই পড়ছেন গভীর মনোযোগে। অবসরে তিনি বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তামিদ শিকদার তখন গার্ডেনের শেষ প্রান্তে, ওখানে ছোটোখাটো একটা মাচা, তার উপরে সবুজে সবুজে ভরপুর নানান সবজি গাছ। ফাঁক করে হলুদ বেগুনি রঙের ফুলও লক্ষ্য করা যায়। সেখানে আবার ঝুলে আছে শশা, ঝিম, শিম। শখ করে এই বাগান তুলছেন ভদ্রলোক। গাছের পত্রী গোড়ায় পানি দেওয়া শেষে খানিক দূরত্বে অবস্থিত শিউলি ফুল। গাছের নিচে পাতানো বেঞ্চে গিয়ে বসলেন তিনি। অতঃপর মুগ্ধ চোখে চেয়ে রইলেন নিজের হাতে লাগানো গাছের দিকে। ভূমিতে শিউলি ফুলের মেলা বসছে সেখানে। চারদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলগুলো। সুগন্ধে ভরে উঠছে আশপাশ। বর্ণ এসে দ্বিধাহীন নিরুত্তাপ এসে পাশে বসত। বারংবারের মতো ভুরুতয় কুঞ্চিত। মাহেরকে সাথে করে বেরিয়েছিল সে। কোথায় গিয়েছিল কে জানে। ফিরে এসেই বাড়ির অভিমুখে যাওয়ার মাঝে দূর থেকে চাচুকে দেখতে পেয়ে পায়ের গতি ঘুরিয়ে এদিকে চলে এসছে। কেমন চলছে দিনকাল? তামিদ শিকদার এক ঝলক তাকে দেখে অন্যত্র চোখ সরিয়ে নিল। জানতে চাইলেন। বর্ণ চুপ রয় প্রত্যুত্তরহীন। গভীর দৃষ্টি নিচে স্থিরপ্রাপ্ত। পায়ের তলে একটি ফুলকে পিষে দিচ্ছেন আলতো ব্যথায়। তামিদ সাহেব ফের বললেন, শুনলাম কাল আমার মেয়ের কলেজ গিয়ে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস। এত ব্যস্ততার মাঝে হঠাৎ এটা করার সময় মিলল তবে বহু বছর পর? তিনি খুশি হয়েছেন বিষয়টিতে। দুনিয়ায় আজকাল যেই পরিস্থিতিতে থমকে আছে, মেয়েদের একা ছাড়তে ভয় পান ভদ্রলোক। অফিসে যাওয়ার পথে সশরীরে রোজ তাদের কলেজে পৌঁছে এবং ড্রাইভারে পাঠিয়ে পুনরায় নিতে যান। যদিও তাদের এই ব্যাপারে ঘোর আপত্তি। তাদের নাকি এহেন বড়লোকি জিন্দেগি ভালো লাগে না। আজাদ শিকদারের অবর্তমানে বাড়ির মেয়েদের আগলে রাখা সবটুকু দায়িত্ব ওনার। বর্ণ নিজের প্রফেশনের সময় দিতে ব্যস্ত। বাড়ি ফিরে 2-3 দিন অথবা তার চেয়েও বেশি দিন পরপর। বাড়ির বড় ছেলে, বড় ভাই হিসেবে প্রাপ্তবয়স্ক বোনদের প্রতি কোনো দায়িত্ববোধ এখনও তার মাঝে পরিলক্ষিত হয়নি। তবে তাদের অগোচরে পালন করে কি না বলা যায় না, কেননা সে নিজের জীবনে সব কিছু অগোচরে সম্পন্ন করতে প্রচণ্ড ভালোবাসে। সবচেয়ে বড় উদাহরণ আজকের দিনে রকস্টার আফিসিয়ান বর্ণ। তার এই পথের যাত্রা দেওয়াটা শুরুটা ক্ষুণাক্ষরেও কিন্তু বাড়ির কাউকে টের পেতে দেননি। একদিন পরিবারের সকলকে আশ্চর্যমণ্ডিত করে দিয়ে প্রথম অর্জিত অ্যাওয়ার্ড এনে তুলেছিলেন আয়েজার সামনে, সেটাও মাহিরের মাধ্যমে। তার কিছুদিন পরেই দেশ ছেড়ে পড়ালো তার সুরের সুমধুর কণ্ঠের সুনাম। অতঃপর দেশ হতে বিদেশে। ড্রাইভার ছুটিতে তামিদ শিকদারও মিটিংয়ে আটকে পড়ছিলেন কাল। একদিকে গুরুত্বপূর্ণ মিটিং, অন্যদিকে মেয়েদের নিতে যাওয়ার সময়। যদিও তুফা আশ্বস্ত করেছিলেন আজকের মতো একটা ট্যাক্সি নিয়ে তারা সহি সালামত বাড়ি পৌঁছে যাবেন, কিন্তু বর্ণ যে কলেজে যাবে সেটা সকলের কল্পনাতীত। বর্ণ চোখ তুলে চাইতেই অনিয়া সামলাতে জানতে চাইল মুখ ফিরিয়ে। তার ইম্পর্টেন্ট কাজ ছিল কলেজে, তাই অসময়ে সেখানে যেতে হয়েছে। হানিফা বেগমের ধীর পায়ে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলেন। ঠোঁটের মিটমিটে হাসি ভুলিয়ে অব্র ফোনের কিবোর্ডে আঙুল চালাচ্ছে ক্ষণে ক্ষণে। বৃদ্ধা আর চোখে চেয়ে মুখ কুঁচকে নূরের দিকে চাইল। টম অ্যান্ড জেরি চলছে টিভিতে। নূরা অমনোযোগী, আঁখি দুটি কেবল সেখানেই সেটে আছে। এই বুড়ি, কিরণমালা শুরু হইব এক্ষুনি। ওইটা দে তো, কাইল দেখতে পারি নাই।
নুরা নজর হেরফের না করে মুখের ভঙ্গি পাল্টে বিরক্তি প্রকাশ করলো। রিমোট লুকিয়ে শক্ত করে ধরে রাখলো জামার ভিতরে। দাদুর এই অদ্ভুত ভাষা শুনতে কেমন লাগে একটা। বহুবার শুদ্ধ ভাষা শিখিয়ে দেওয়ার পরেও এইসব ভাষায় কথা বলতে দেখে নুরার মনক্ষুণ্ণ। হানিফা বেগম ক্ষণকাল যেতে ফের বললেন, কি কইছি কথা কানে যায় না? বাচ্চা মায়া এই বয়স থেকে টিভি খোর হইলে কাজ হইব? নুরা চট করে সরু নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো, বলল হৈ হৈ করে, তুমি তো মৃত্যু পর্যায়ত্রী। এক পা দুনিয়ায় তো আরেক পা কবরে। নামাজ দোয়া না পইরা শুধু কিরণমালা দেখলে হবে? গলায় পানে আটকে গেল সুখের। খুক খুক করে কেশে উঠল ডাইনিং টেবিলের পানির গ্লাসটা রেখে অবিলম্বে চোখ পাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করল ড্রয়িং রুমে। কথাটা বহুদিন আগে একবার তোফাকে বলেছিল সুখ। সেই দিন তোফা হেসেছিল প্রচুর। নুরাও উপস্থিত ছিল সেখানে। হানিফা বেগম বিস্ময়ে হতবাক, ভাষা হারিয়ে হতবম্ব হয়ে তাকে রইল নুরার ছোট্ট নিষ্পাপ আদলে। এই বাচ্চাটা কি বলল? সে মৃত্যুগত যাত্রী, এক পা দুনিয়ায় তাও আর এক পা কবরে। এত বড় কথাও কীভাবে বলতে পারে? নিশ্চয়ই বড় কেউ শিখিয়ে দিয়েছে। বিদ্যা হাই হাই করে উঠল। যত বড় মুখ নয় তত বড় কথা। কি কইলি তুই? আমার মৃত্যু কামনা করলি? বোঝা হয়ে গেছি না সবার কাছে? অত বড় কথা শুধু শুধু তোর মাথায় আইতো না। কে শিখাই দিছে বল? অব্র শব্দ করে হেসে উঠছিল, কিন্তু দাদুর প্রতিক্রিয়া দেখে হাসি কমে এলো নিমিষেই। হানিফা বেগম জোর গলায় বারংবার জিজ্ঞেস করছেন কথাটা কে শিখিয়েছে জানার জন্য। নূররা মুখ বাঁকিয়ে বলল কাঁধের চুলগুলো উড়িয়ে, আমি একাই 100, কাউকে কিছু শিখিয়ে দিতে হয় না। বৃদ্ধা তার নির্বিকার ভঙ্গি দেখে আরও ক্ষিপ্ত হলেন। অব্র সান্ত্বনা দিতে চাইল নুরা কি ছোট কি বলতে গিয়ে কি বলে ফেলেছে, কিন্তু তিনি শুনলেন না সেই বাণী। সেই সময় বর্ণ এবং তামেচ্ছিকদের একসাথে প্রবেশ করছিলেন বাড়িতে। মাকে আপন মনে হা হুতাশ করতে থেকে তামেচ্ছিকদের এগিয়ে এলেন। বর্ণও পাশ কেটে চলে এলো ডাইনিং দিকে। বৃদ্ধা হা হুতাশ করতে আজ নতুন না, যে কোনো ছুতো ধরেই প্রায়শই তিনি এমন করে থাকেন। সুখ তখন নিজের জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দাদুর বকবকানি শুনছিল। বর্ণ তার দিকে এগিয়ে আসতে দেখে মুখোব্বয় শক্ত করে থ মেরে থাকে। কোনো কথা হয়নি দুইজনের, চোখাচোখিও না। সাইমা বুয়াকে ডেকে ফ্রিজে হাতে ঠান্ডা ফ্রেশ পানির বোতল নিয়ে বর্ণ, স্টেপ অ্যাস্টাইট, লেট মি পাস মি প্লিজ। মেকির তুড়ি গলায় ফিসফিসে কানের কাছে বলল কেউ। সুখ তড়িৎ পিছন ঘুরল। বর্ণ বুকের বা পাশে হাত চেপে দেখে একবারও উঁচিয়ে আড়িতাড়ি দৃষ্টিতে চেয়ে সুখ সরে দাঁড়ালো। সে যে পাশে বয়ালো, বর্ণও গেল একই পাশে। ইচ্ছে করেই হতাশ সুখ পুনরায় বিপরীতে চলে গেল। এবারও বর্ণ তার মুখোমুখি পাশে ধামে। বেজেই বিরক্ত হয় সুখ। বর্ণর চোখে অস্থির শীতলতা। সুখের গলায় পেঁচানো ওড়না আচমকায় টেনে ধরে তাকে সহ নিজের পাশে এনে দাঁড় করারই বলল, এভাবে যেতে হয়। দ্রুত হেসে পাশ কেটে ফিরে গেল সিঁড়ির অভিমুখে। সুখ অন্যত্র চেয়ে স্তব্ধ দাঁড়িয়ে রয়। চঞ্চল পায়ে এক পা দুপা সিঁড়ি ভেঙে যাওয়ার ফাঁকে গভীর সুচালো চোখের চাহনিতে সুখের দিকে চেয়ে পুনরায় পুরোটা সময় বর্ণ, যদিও তার সুখের অজান্তেই। নুরা ধীর পায়ে চুপচুপি কেটে পড়ে ড্রয়িং রুমে ছেড়ে, সাথে রিমোটটাও নিয়ে তুলতে ভুলল না। কিরণমালা আজও দেখতে দেবে না দাদুকে। স্টাডি রুমে প্রবেশের আগে হুট করে সুখের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে অধর জুড়ে বাঁকা হেসে ঢুকে গেল নূর। সুখের কপালে হাত, পরপরে অধর প্রসারিত করলো আনমনেই। এখন জরুরি তলব করা হলো, নুরা হয়তো বইকে দেখিয়ে উল্টো রাগ দেখিয়ে বলবে, পড়ার সময় আমি কোনো ডিস্টারবেন্স চাই না। চেয়ার ছেড়ে আমি উঠতে পারবো না এখন। পড়তে না বসলেও তোমাদের যত আপত্তি, বসলে আবার ডাকাডাকির মানে কি? পরদিন সুখ কলেজ যাওয়ার ইচ্ছেটা পিকে হয়ে গেল। যদি এবারও রূপম স্যারের মুখোমুখি হতে হয়। তার ফিরে আসার পর ঘণ্টাখানেক সময় নিয়ে বর্ণ ওনার সাথে কী করছিল সেটা অজানা। সেই দিন অপমানের শোধ তুলতে যদি আবার তার সাথে খারাপ কিছু করে বসে। তার ভাবনা মিথ্যা হলো ক্যাম্পাসে পা রেখে। আশেপাশের ছেলেমেয়েদের মুখে কম বেশি একটাই গুঞ্জন, রূপম স্যারকে চিরস্থায়ীভাবে কলেজের শিক্ষক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কী কারণ? উনি তো খুব ভালো টিচার ছিলেন। একজন ম্যাথ পড়াবে কার কাছে? প্রিন্সিপাল যেমন করা কোনো ত্রুটি না পেলে অকারণে বহিষ্কার করবেন না, তাও অন্য কোনো কলেজেও টিচার পদেও নিয়োগ দিতে না পারার মতো। কী বলিস? নিশ্চয়ই বড় কোনো ক্রাইম করছে রূপম স্যার। চারপাশ থেকে আমার ফিসফিসের কথা শুনে ঢোক গিলল সুখ। আজ যারা স্যারের জন্য আফসোস করছে সত্যি জানলে সুখও তার মনে নিশ্চয়ই দু চোখ বুঝে ঘৃণা ছুড়বে এমন জঘন্য মানুষের প্রতি। বোধহয় এখনও সঠিক কারণটা শিক্ষার্থীদের কানে পৌঁছায়নি। শুধু সুখ নয়, পূর্বে এমন আরও বহু শিক্ষার্থীদের বাজে প্রস্তাব দিয়েছেন রূপম স্যার। অনেকেই সেই প্রস্তাব রাজিও হয়েছে এবং নিজের সতীর্থ সম্ভ্রম হারিয়ে ফেলেছে। পরবর্তীতে তারা ভীতি দেখিয়ে মুখও বন্ধ রেখেছিলেন এই স্যার। ওনার পেছনে ইতিহাস ঘাটতে গিয়ে এমনই অভিযোগের ঢল উঠে এসেছে। বর্ণ সেই দিন
সুখদের বাড়ি পৌঁছে দিয়ে পুনরায় এসেছিল কলেজে। তখন রূপম স্যার প্রিন্সিপালের অফিসে জিম্মি। সুখ নিশ্চুপ গিয়ে ক্লাসে বসল। শরীরে মৃদু কম্পন অনুভব হচ্ছিল অজানা সংখ্যায়। বুকটা ধুকপাক করছে। স্যার প্রবেশের আগে হাসপাস করতে করতে অতিষ্ঠ এক সময় ব্যাগ কাঁধে চেপে রেখে ক্লাস থেকে বেরিয়ে এলো সে। চরিত্রবান এবং অন্তরে ভালোবাসা থাকলে জেদি রাগী রক্তচাপা গরিব দিনে এনে দিনে খায় এমন মানুষের সাথেও দিব্যি এক জনম নিশ্চিন্তে পার করা যায়, কিন্তু চরিত্রহীন কারোর সাথে ঘর করা যায় না। সুখের আনন্দ মিশ্রিত বড্ড আফসোস হচ্ছে রূপম স্যারের জন্য, সাথে উপহাসও পড়ছে ভীষণ। তার এই চরিত্র এতদিন হয়তো স্ত্রীর অগোচরে ছিল, কিন্তু আজকের পর সংসার, স্ত্রীর সন্তান, তার নিজের কাছ থেকে কি না কি কে জানে। স্যার চিরস্থায়ী বহিষ্কারের পেছনে যদি বর্ণর হাত থাকে, সুখ বিশ্বাস এতক্ষণ ওনার পরিবারের সামনে তার পশুসম চরিত্র উন্মুক্ত হয়ে গেছে। কেননা বর্ণের চোখটার সামনে নিজের পক্ষ থেকে দেওয়া অন্যের নিষ্ঠুর হাহাকার, আকতি পরাজিত মুখশ্রী দেখতে খুব ভালোবাসে। সুখ নিশ্চুপ বেরিয়ে এলো কলেজ থেকে। একটা ট্যাক্সিতে চড়ে বসলো। টেক্সট করে আব্বুকে জানিয়ে দিল, ক্লাসে মন বসছে না আব্বু, আমি বাসায় ফিরে যাচ্ছি। আজকের তেজ সনি সূর্যের রঙে আকাশটা আচমকা ধূসর মেঘে ঢেকে গেছে। মেঘগুলো যেন নিমিষে গ্রাস করে নিয়েছে সূর্যের নিদারুণ প্রখরতা। সুখ এক ঝলক বাইরে উকি দিয়ে পুনরায় আপন সিটে এসে নম্র সেজে বসে রইল। ড্রাইভারকে শরীরে গাঢ় জলপাই রঙের মলিন শার্ট। লোকটা দক্ষ হাতে গাড়ি চালানোর ফাঁকে আয়না সুখকে পরখ করে সাহায্য করে বলল, আপামনি কলেজ ফাঁকি দিয়া চইলা যাইতেছেন, এটা কিন্তু ভালো অভ্যাস না। সুখ তখন অপ্রস্তুত হাসল কেবল। কেচি গেটের মধ্যভাগে লোহা খসিতে অক্ষরে জলজল করে উঠল দুটি শব্দ, শিকদার নিবাস। সাদা ইউনিফর্ম গায়ে জড়িয়ে ভেতরে প্লেটের গা ঘষে চেয়ারে বসেছিলেন দারোয়ান কাকা। চকচকে কালো গাড়িটা পার্কিং লট থেকে সরু পথ ধরে আসতে দেখে তিনি সম্পূর্ণ গেটটা মেরে দিলেন। ফ্রন্ট সিটে জানালার কাজ ধীরে ধীরে নিচে নেমে যেতেই বর্ণ গভীর আভিজাত্যের মোড়ানো সুশ্রী লক্ষ্য করা যায়। সিটে হেলান দিয়েছেন, চোখে ব্ল্যাক সানগ্লাস। ড্রাইভিং সিটে আছে মাহির। তার সম্পূর্ণ মনোযোগ আপাতত সামনে। ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন তারা। অফিসিয়ালি বর্ণের রেকর্ডিং আছে। আয়জা জিজ্ঞেস করছে, বলছে 6 দিনের বেশি সময় লাগবে ফিরতে। সুখ ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে ভুরুযুগল গুটিয়ে অপলক চেয়ে রইল তার যাওয়ার পথে। সদ্য সংখ্যার তুলনায় শিকদার বাড়িটি বিশাল, কারণ জানতে চাওয়া আজাদ শিকদার একবার বলেছিলেন ভবিষ্যতে বাড়ির একজন বর্ণ পাবে, একতলা বর্ণ পাবে। একতলা অপর একতলা 3 মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ফিরলে তাদের দেওয়া হবে। একতলা তামিজ এবং আজাদ, অর্থাৎ 2 ভাইয়ের জন্য, এবং বাকিটা কালভদ্রে বাড়ির অতিথি আসছে তাদের জন্য। আপাতত গ্রাউন্ড ফ্লোরে তারা 2 ভাই এবং হানিফা বেগম আছেন। মাঝের 3 তলা এখনও খালি। ফিক্সড ফ্লোরে খুদেদের সদস্যরা থাকে, কেননা তার পরের ছাদ আর তার আবার কারণে অকারণে ছাদে গিয়ে বসতে হয়। সুখের ক্লান্তিতে সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছে করছে না, পা দুটো যেন কাঁপছে অযথায়। সে হেলে দিলে রুবাইয়াতের রুমে গিয়ে কাঁধে ব্যাগসহ বেডে রেখে এলিয়ে দিল। মনটা আজ অশান্ত, সমুদ্রের ন্যায় উথাল পাতাল। অসময় ফিরলে যে আজ কোনো সমস্যা হয়েছে আম্মা? রুবাইয়াত হাতের ঠান্ডা জুস সুখের হাতে দিয়ে উদ্বিগ্ন হলেন। চোখের দৃষ্টি কৌতূহল। সুখ 3 চুমুকেই গ্লাস শেষ করে রেখে দিল। কলেজ থেকে ফিরে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার বর্ণনা মাকে না দিলে মন সারাক্ষণ হাঁসফাঁস করে তার। রূপম স্যারের ব্যাপারটাও প্রথমবার লুকে গেছেন। তুফাকেও নিষেধ করে দিয়েছেন বলতে। সুখ কারণ উল্লেখ না করে শুধু জানালো আজ রূপম স্যারকে চিরস্থায়ী বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে। অন্য কোনো কলেজে যাতে টিচার না হয়ে যেতে পারেন তেমন ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। রুবাইয়াত চিন্তিত হলেন, সন্দেহ করলেন। নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছেন তিনি, যার শাস্তি ভোগ করতে হলো আজ। লা মেডিয়ান বিশ্বব্যাপী পরিচিত একটি বিলাসবহুল হোটেল চেইন, যা আন্তর্জাতিক মানের সেবা, আন্তর্জাতিক সুযোগ সুবিধা এবং আভিজাত পরিবেশনের জন্য বিখ্যাত। বাংলাদেশে অবস্থিত হোটেল না মেডিয়ানও এর ব্যতিক্রম নয়। একটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ব্যবসায়িক এবং বিনোদন ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান। মাহের পূর্বে বুক করে রেখেছিল লা মেরিডিয়ান হোটেলের 2টো রুম। যদিও সে বর্ণর কাছে শুধু শুধু টাকা নষ্ট, 2 জনের জন্য একটি রুমই যথেষ্ট। কথাখানা পেড়ে রেখেছিল, কিন্তু ভদ্রলোক এমন হিংস্র চোখে তাকিয়েছিলেন কোনোরকম জ্ঞান হাতে তিনি স্থান ত্যাগ করছেন। যাক, টাকা পয়সা গেলে বর্ণ যাবে, তার পকেটে তো 2 টাকা বের করে দিতে হচ্ছে না। নিজের অবস্থানরত রুমে দ্বিতীয় দিন কাউকে সহজে অ্যালাউ করে না বর্ণ। হোটেলে পৌঁছে প্রথমে রুপটপে স্থপিত সুইমিং পুলে গোসল করে নিল। তারপর রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে রুমে ঢুকে আর বেরোনোর নাম নেই। মায়ের গ্রাউন্ড ফ্লোরে সে একাকা ক্ষণকাল এদিক ওদিক চক্কর কেটে নেয়। ইতিপূর্বে এই হোটেলে বার কয়েক আসা হয়েছে।
বলতে গেলে ঢাকায় সে সবসময় এই হোটেলে ওঠা হয় তার। দুবার রিং হতে কেটে গেল কল। মাহের বাথরুম থেকে তোয়ালে মুখ মুছতে মুছতে সেটা আবার গলা পেঁচিয়ে ফোন হাতে তুলল। নাম্বারটা থেকে ভুরুযুগল বেঁকে গেল তার। অজান্তেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে। ফোন পুনরায় বেডে ছুঁড়ে ফেলে উদম গায়ে টি শার্ট পরে নেয়। আবার ফোন বেজে উঠতেই রিসিভ করে, কানে তুলে হেডবোর্ডের হেলান দিয়ে আচ্ছোয়া হয়ে আছে। গভীর, যথেষ্ট গভীর গলায় বলে, বলো। ওপাশ হতে আওয়াজ এলো না, কেবল ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। মাহের কল্পনা করে এই মুহূর্তে বিপরীত পাশে অবস্থিত রমণী এখন লাজরঙা মুখ, ঠোঁট কামড়ে আসছে অথবা দাঁতের নখ ঘটছে। কি বলে কথা শুরু করবে ভেবে না পেয়ে কণ্ঠস্বর তালগোল পাকিয়ে ফেলেছে। মাহের সরু কণ্ঠে বলল, নিঃশ্বাসের শব্দ শোনাতেই কি কল করা হচ্ছে বারবার? মাহির ভাই, শুনছি। মামি মামি জানতে চেয়েছে আপনারা পৌঁছে গেছেন কিনা। আন্টির সাথে মাত্রই কথা হলো। ধরা পড়ে যাওয়ার মতো জিভে দাঁত কেটে তুফা লজ্জাসহ অস্বস্তি দুই কালে রক্তিম হয়ে ওঠে মুহূর্তেই। হতবম্বমানের তড়িৎ কান পেতে ফোন থামিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ধুকপুক ধুকপুক করছে। ফোনটা মুখের সাথে ঘেঁষে থ মেরে রয় তোফা। সি কি লজ্জা! মানুষটির সাথে এই প্রথম মিথ্যে বলল, সেটাও ধরা পড়ে গেল। মাহির ভাই এখন কী ভাববে তাকে নিয়ে? রেকর্ডিং ছিল পরদিন। সম্পূর্ণ পরিপাটি হয়ে স্টুডিওতে পৌঁছেছে। দুর্ভাগ্যবশত মিশমিকেও সেখানে দেখা যায়। বর্ণের মাঝে হেলে দুলে দেখতে না গেলেও মিশমি আর চোখে সময় সময় তাকিয়ে দূর থেকে একসময় ধীরলয় এগিয়ে এলো নিকটে। বর্ণের নজর এখন পুরোপুরি ডুবে আছে ফোনে। আশেপাশের পরিস্থিতি নিয়ে তার ধ্যান জ্ঞান নেই আপাতত। সুগভীর চোখ অপলক বিচরণ করছে মোবাইলের কালো পর্দায়। ফোনের স্ক্রিনে ডার্ক মোড আছে। বড় বুংবারের মতন গলায় সেটে আছে হেডফোনটি। রেকর্ডিংয়ের কক্ষ থেকে খানিক আগেই বেরিয়েছে। মিশমি আশেপাশে তাকায়। কাছের দেওয়ালের ওপাশে আনাগোনা রয়েছে কয়েকজনের। কাজের সূত্র সবাই তাদের পরিচিত। কানের পিছ থেকে ঘষে মিশমির গলা খাকড়ি দিয়ে বর্ণর অ্যাটেনশন পেতে চাইল। অযথা বর্ণর মাঝে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না তার। তার এই নির্বিকার চরিত্রের সাথে অনেকেই বেশ ভালোইভাবেই পরিচিত। মিশমি তার সাথে মাঝে একজন। চাপা শর্ট ছেড়ে মৃদু গলায় বলল, মিশমি, তোমাকে কিছু বলতে চাই, একটু শুনবে বর্ণ? চোখ তুললেও তাকানোর প্রয়োজনবোধ মনে করল না বর্ণ। সে তাছাড়া এক দুহাত দূরত্ব ব্যবধানে যে মিশমি নামের কোনো অস্তিত্ব আছে তা যেন বর্ণের ধ্যানের বাহিরে। অপমানের মুখ কুঁচকে আসে মিশমির। মাথায় মেজাজ ধপধপ করে উঠলেও নিজেকে সংযত করে নিল। দাঁতের দাঁত নিষ্পন্ত করে ক্ষণস্থান থেকে পরপরে কণ্ঠ অবরোধ করে ঢেলে বলে উঠল, সরি বর্ণ, আই রিগ্রেট মাই অ্যাকশনস। দেন। শক্ত চোয়াল ফট করে এক ঝলক রক্তিম চোখে তাকিয়ে পুনরায় নজর ফোনে আবদ্ধ করল বর্ণ। ওই ধূসর মণি চোখের অতিক্রম চাহনি মিশমির থ মরে গেল। সরি বলে বর্ণের সাথে সম্পর্কটা ঠিক করতে এসেছিল, কিন্তু মনে হয় না বর্ণ তার সাথে কথা বলতে ইচ্ছুক। পার্টস আঁকড়ে ধরা শক্ত হয়ে আসা মিশমির অপমানে বিবর্ণ হয়ে উঠে মুখের রং। হাত বাড়িয়ে কিছু বলতে নিলেই পুনরায় মুখ তুলল বর্ণ। হিংস্র কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠল তখনই, ইফ ইউ রিয়েলি রিগ্রেট দ্যাট, ডোন্ট শো ইয়োর ফেস ইন ফ্রন্ট অফ মি এগেন, আউট। চোয়াল শক্ত করে পা উল্টোটা চালিয়ে সামনে হাঁটা ধরল মিশমি। রাগে দুঃখে চোখই পথই যেন দেখতে পাচ্ছেন স্পষ্ট। এই বর্ণের জন্য সে আজও মিডিয়ার কাছে হাসির পাত্র। এত এত অপমান অপদস্থ সহজে ভুলে যায় কেউ। মিশমির রাতে ঘুম হয় না আজও। চোখ বুঝেই যেন কেউ কানের কাছে এসে ফিসফিস করে, পৃথিবীর সামনে এতটা অপদস্থ হয়ে এখনো তুই নিশ্চুপ আছিস? রাগ ক্ষোভ নেই তোর মাঝে? কক্ষটি অন্ধকার। আধারে ঢাকা কক্ষের সাদা চাদরে মোড়ানো বেডে উল্টে ঘুরে বিভোর হয়ে আছে টকবগে যুবক। জিম করা ফর্সা মসৃণ প্রশস্ত পিঠে উন্মুক্ত। পা দুটো বেড হতে কিঞ্চিত বেরিয়ে গেছে। মাথায় ঠেকানো বালিশ দুহাতে জড়িয়ে আবেশের নিদ্রায় তলিয়ে। বাতাসের দাপুটে জ্বালানায় বাদামি পর্দার নিচে নেমে ক্ষণে ক্ষণে হঠাৎ ক্যাসক্যাস করে কাচের দরজা খুলে গেল। কালো শাড়ি পরিত এক অপূর্ব রূপের অধিকারিণী প্রবেশ ঘটল রুমে। চারপাশে আধারের সাথে কালো শাড়িতে মিলিয়ে গেল রমণীর ফর্সা মুখশ্রী রাতের আকাশের এক টুকরো চাঁদের মতনই দৃশ্যমান। বর্ণর ঘুম হারাম হয়ে আসে। চোখ না মেলেও বুঝে গেল এটা কে হতে পারে। বোবা ফুল পারমিশন না নিয়ে মাঝরাত্রে একটি পুরুষের মাঝে ঢুকে পড়ে এসছে। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে মেয়েটা কোনো আইডিয়া আছে আদেও? ফুল ব্ল্যাক রোজ। মোহিত দৃষ্টি ফেরালো না পারল না বর্ণ। বিড়বিড় করলে নামটা। শোক নিঃশব্দে পা ফেলে ধীর পায়ে বেডের নিকটে এসে গিয়েছে। ঠোঁটে লাজুক হাসি, কাজল চোখের ভয়, হাতে তার টকটকে লাল গোলাপ। ফর্সা পিঠে
গোলাপের পাপড়ির শীতল ছোঁয়াপে ঢোক গিল বর্ণ। কি হচ্ছে এসব? সুখ নিঃশব্দে তার মাথায় পাশে এসে বসছে। ঘোর লাগার দৃষ্টিতে অপলক তাকিয়েছে আনমনেই। হাতে থাকা গোলাপের রাজত্ব চলছে বর্ণের উন্মুক্ত পিঠে। ব্ল্যাক কুইন, দ্য আউটকাম কুড বি ভেরি ডিটফুল। ঢোক গেলে ফিসফিস করে বর্ণ পুনরায় আচমকা ঘুরে গেল সুখের দিকে। ঘুমের ভান ধরে পড়ে রয়। সুখের দৃষ্টি বর্ণের ঘুমন্ত কোমল মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ছে। গোলাপটি থুতনি থেকে নিষাক্ত চোখে আস্তে আস্তে এগিয়ে আসে বর্ণের চিরুটে পড়া ঠোঁটের দিকে। হৃদস্পন্দন ছুটল বর্ণর। এসিতেও দরদর করে ঘামছে কপাল। গলা শুকিয়ে আসছে ক্রমশ। ফট করে চোখ মেলল পুরুষটি। ধরফড়িয়ে শোয়া থেকে উঠে গেল অবিলম্বে। শুকনো ঢোক উডবাগদের মতো আশেপাশে নজর ছিটিয়ে পরখ করে নিল। বোবা ফুল কোথায়? আশেপাশে কেউ নেই। পরপরই প্রতিবিম্ব শ্বাস বুকের বাপাশে হাত ঘষল। হৃদয়ের দিক দিক ছুটতে এখনো। বর্ণ বিড়বিড় করে বলল আবারও। অভিমানে চুপটি করে দূরে সরে থাকলেও রোজ নিয়ম করে স্বপ্নে সে ঠিকই আমার কঠোর হৃদয় এলোমেলো করে দিয়ে যাচ্ছিস তুই বোবা ফুল। হোয়াটস রং উইথ মি? কী হচ্ছে এসব? চোখ বুঝলে চোখ খুলে যেদিকেই তাকায় শুধু কেন দেখতে পাই তোর প্রতি। ইনফ্যাক্ট কোনো নারীর প্রতি তো আমার কোনো ফিলিংস, কোনো অনুভূতি কাজ করে না। তবে আজ নিয়ম বহির্ভূত হয়ে এই অনুভূতিটি শূন্য হৃদয় তোর কথাতেই এত ছটফট কেন করে? ওয়াই? পাগল বানিয়ে ছাড়বি আমায়? বর্ণ 6 দিন পরে ফিরলেও বলল 15 দিন পেরিয়ে যাওয়ার পরেও লাপাত্তা। যদিও রোজ আয়েজ এবং হানিফা বেগম খবর নিয়েছে মাহিরের কাছে। বাড়ির ভিতরে মা দাদুকে কদর করলেও বাহিরে ঘন ঘন কল বরাদ্দ করে না বর্ণ, তাই মায়েরকে জ্বালাতে হয়। আজ বর্ণ ফিরবে, হয়তো এখনই। তুপা সুখ গার্ডেনে বসে আছে, ক্ষণে ক্ষণে মেইন গেটের দিকে দৃষ্টিপাত করছে। কখন বর্ণের গাড়ি ঢুকবে, কখন তারা ছুটে যাবে। সুখ ভয়ে অথবা উত্তেজনায় কাঁপছে থরথরে। তোপা হাতে হাত রেখে অভয় বাণী দিচ্ছে। সুখ জিভ ঠোঁট ভিজিয়ে গুটিসুটি মেরে বসে রয়। টিভির পর্দায় ভাসমান নিউজের দৃশ্য ভাসছে চোখের সামনে তার। যতবারই ভাসছে ততবারই যেন গলা শুকিয়ে আসছে। বর্ণ গাড়ি থেকে নামাতেই তোফা ছুটে গেল কাল বিলম্ব না করে। সুখ খানিক দূরেই সরে দাঁড়িয়ে রইল, নিকটে সে যাবে না। বর্ণ চোখের সানগ্লাসটা হাতে নিয়ে ভুরু পাকিয়ে প্রথমে চাইল দূর শঙ্কিত অবয়ের দাঁড়ানোর সুখের দিকে। সুচালো তীক্ষ্ণ চোখ দুরা পরপর ঘুরল তোফা আতঙ্কিত মুখে। চোখ ইশারায় প্রশ্ন করেই পাথর খচিত আরামদায়ক পথে বুট জুতোর আঘাতে হেঁটে সামনে পা পড়ল। তোফা পাশাপাশি হেঁটেই বলল, রূপম স্যার? কে? থমথমে মুখ থেকে গেল তোফা। হতবুদ্ধির মতো তৎক্ষণাৎ চালে সুখের দিকে। কথা শুরুতেই পূর্বেই চিনতে যদি অস্বীকার করে দেয় তবে বলবে কি? বর্ণর পদ্মগল থামল। এখন তারা সুখের পাশাপাশি। নির্বিকার ভঙ্গিতে গভীর গলায় এবার বলল, ওয়াপ ইট আপ। তোফা সুখ পরস্পর মুখ চাওয়াচাই করে। কম্পিত স্বরে তোফা বলে, বুকে ছুরি চালিয়ে রূপম স্যারের কলিজাটাকে ছিনিয়ে নিয়ে তার লাশ পার্সেল করে কেউ তাদেরই বাড়িতে পাঠিয়েছে, নিউজে দেখাচ্ছে। এতদিন লাগে ফিরতে? কি এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল? বাড়ির বাইরে রাত কাটাতে কাটাতে এখন আর ঘরমুখী হতে ইচ্ছে করে না? আয়জা হানিফা বেগমের পক্ষ থেকে একের পর এক এমন ধরনের সব প্রশ্ন ধেয়ে আসছিল বর্ণর দিকে। ড্রয়িং রুমে বসে ক্ষণকাল তাদের আপ্যায়নের সাথে সাথে কথাগুলো হজম করে নিল। ঠোঁটে ঠোঁট চেপে নির্বিকার চোখ মেঝেতে স্থাপন করে একধানে সব শুনছে। অতঃপর মাহিরকে কিছু একটা ইশারা করে গটগট পায়ে চলে গেল সিঁড়ি বেয়ে। মাহির হাসল। চমৎকার। চোখের কোণে সতর্ক মস্তিষ্ক আশেপাশে পরখ করে নিল একবার। ওই তো খানিক দূরেই স্টাডি রুম থেকে ক্ষণে ক্ষণে তোহফার চেহারার দৃষ্টি নজরে আসছে। মাহির মনে মনে হাসল। নড়ে চড়ে বসে হানিফা বেগমের উদ্দেশ্যে বলল অমায়িক স্বরে, জি, দাদু যা বলার আমাকে বলুন। বস এখন রেস্ট নিবে। তোরে আর কি বলবো রে বেটা, যে আসল সে তো বুড়ো আঙ্গুল দেখাইয়া চইলা গেল। বৃদ্ধা বিক্ষিপ্ত মেজাজে খাটখাট করে উঠল। মায়ের ঠোঁটে চোখা করে মাথার পেছনে হাত বোলায়। এক পয়েন্ট ধরে বৃদ্ধার অতিরিক্ত কথায় তাতেই তো মাঝে মাঝে কানের তালা ফেটে যাওয়ায় জো হয়। যেখানে বর্ণ নিয়মের চেয়ে 2 অক্ষর কথা বললেই নাকের ডগায় রাগ নিয়ে অজগরের ন্যায় ফোঁসফোঁস করে অনিষ্ঠ মুখের চেয়ে হাত বেশি চালায়, চোখের চাহনিতে জন্ম করে দিতে চাই, ভস্য করে দিতে চাই, সেই ব্যক্তি পুরো 10 মিনিট মানে 600 সেকেন্ড নিশ্চুপ মনে শুনছিল সকলের অভিযোগ। এটাই তো ভাগ্য। সুখ ব্যালকনিতে একটা বিন বাকে আসছে। বর্ণ রুম থেকে অগোচরে নিয়ে এসেছিল বহুদিন আগে। পরবর্তীতে বর্ণ আর তল্লাশি করেও সে তা ফিরিয়ে দেননি। এই ব্যাগে বসে থাকা ভালো লাগে সুখের। যথেষ্ট কোনো কারণ নেই।
দিনের প্রায় সময়ই এখানেই বসে কাটে তার। আজও ব্যতিক্রম হয়নি। হাঁটু তুলে দোয়াকৃতির বসে পুনরায় দোয়াতে হাঁটু জড়িয়ে চুপচাপ বসে আছে ফ্যাকাশে মুখে। মন মস্তিষ্ক আশেপাশে যেন নেই, অন্যমনস্ক হয়ে আছে সে। তদন্তে থাকা পুলিশের রূপম স্যার পরিবারকে জানিয়েছে তারা চিরতরে শিক্ষকতা হারিয়ে ভেঙে পড়ছিল রূপম। উনার ঘরের স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে। অবশ্য এর সঠিক কারণটা রূপম স্যার পরিবার কেউই উল্লেখ করেনি এখনও। এরপর কয়েকদিন চুপচাপ বাড়ির এক কোণে পড়ে থাকতেন তিনি। 5 দিন মাথায় হঠাৎ ভোরে বাড়ি থেকে বৃদ্ধা মাকে অবগত না করে বেরিয়ে যান রূপম। সেদিন আর ফিরে আসেননি। তারা সেই সব আমলে নেননি, কিন্তু 4 দিন পেরিয়ে যাওয়ার পরে ওনারা চিন্তিত হলেন। প্রথম 9 দিন অতিবাহিত হওয়ার পরও বাড়ির বেল বাজে, কিন্তু দরজার ওপাশে কেউই ছিল না। কেবল 6 ফুটের বেশি দৈর্ঘ্যের একটা পার্সেল ছিল, আর সেখানে রূপম লাশ। বেশ রহস্যজনকভাবে খুন করা হয়েছে তাকে। পুনরায় শরীরে আঘাতের চিহ্ন নেই, কিন্তু বুকের বাঁ পাশ সেখানে হৃদযন্ত্রে বসবাস, সেখানে রক্তের রঞ্জিত ফাঁকা। কলেজেটা ছিঁড়ে খুলে ফেলে বের করে দিয়েছে কিলার। শোকের ওই বিবর্ষ দৃশ্য চোখের সামনে ভাসতেই তার হাঁটু বুঝে খামছে ধরে শরীর কেঁপে উঠল পুনরায়। মনে উকি দিয়ে নিল এই নৃশংস মৃত্যু কোথাও না কোথাও সে জড়িত নয় তো। পরক্ষণে আবারও মনে হয় শুধু শুধু সে কেন হবে। হয়তো স্যারের খুব আপন কোনো শত্রু মনের খায়েশ মিটিয়েছে, যার চরিত্র মৃত্যুর কারণ যদি এই চরিত্রহীন হয়ে যায় একদম উচিত হয়েছে। গেটের টুংটাং আওয়াজে চোখ শীতল হয় সুখের, সজাগ হয় কান্দয়। পরপরই কানে হাত চেপে চোখ বুঝে নেয় সে। বর্ণর ব্যালকনিতে তার ডান পাশে, সেখান থেকে ভেসে আসে সুরেলা কণ্ঠ। গেটের আওয়াজ যেন চম্বুকের মতো টানছে তার নিজেকে দমিয়ে রেখার সুখে। আগের এই কর্ণকৌঠরে পৌঁছতেই সব কাজ ছেড়ে ছুড়ে সে ছুটে যেত বর্ণের কাছে, আর এখন আর যায় না। প্রথমে খুব ছটফট করত, ভেতর বাহির মন চাইতে ছুটে, কিন্তু সুখ আবেশের চোখ বুঝে নাই। বর্ণর গানের গলা ভেসে আসছে বাতাসের সাথে। এত সুন্দর কোনো না পুরুষের কণ্ঠস্বর, এমন হৃদয় দোলানো কণ্ঠ পৃথিবীতে 2 বার শোনেনি সে। সুখ চারপাশে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। দূরে অথচ খুব নিকট হতে ভেসে আসা বর্ণের গান যেন তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। একসময় গভীর নিদ্রায় তলিয়ে যায়। পরপর টুংটাং মেসেজ এলো ফোনে। হানিফা বেগম চোখ দুটো কুঁচকে আশেপাশে তাকায়। অভ্র টি টেবিলের ফোন রেখে আয়জার রুমে গিয়েছিল বোধহয়। বাদরের মতো মায়ের গলায় জড়িয়ে ধরিয়াছে, কানের কাছে আবদার রাখছে আদুরে গলায়, আম্মু টাকা দাও। কল এসে আবারও ভাইব্রেশন থাকায় কাছের টেবিলে কম্পিত হচ্ছে। এক পলক আইজার কণ্ঠের দিকে চেয়ে অব্রকে বের হতে না দেখে সম্পূর্ণে হাত বাড়িয়ে ফোন হাতে তুলে নিলেন হানিফা বেগম। ইংলিশ কক্ষের লেখা নামটি পড়তে অক্ষম হলে কলটা রিসিভ করা কানে তুললেন। তোহফা এসে পাশে বসল বৃদ্ধার। অবসর না ফোনটা? অনুমতি ছাড়া তুমি রিসিভ করেছো কেন নানু? ও কোথায়? কপালে ভাঁজ ফেললো মেয়েটা। হানিফা বেগম ঠোঁটের আঙুল চেপে তাকে চুপ থাকতে বললেন। তোহফা কুঞ্চিত কপালে আরও কুঞ্চেষ্ট, কারণ কি চাইছে নানু? অনলাইনে দেখাচ্ছে, অথচ আমার মেসেজের রিপ্লাই করার সময় তোমার কাছে নেই। অভ্র, ইগনোর করছো আমায়? তপ্তস্বরে চিরচরিত মেয়েলি কণ্ঠ শুনে হানিফা বেগমের নজর শুরু হয়ে যায়। এই বেয়াদব মেয়েটাকে তার নাতনির সাথে এভাবে কথা বলছে। কণ্ঠ গভীর হয়। এই মাই, মেয়ে কে তুমি? ওপাশ থাকা অল্প বয়সী উমামার মস্তিষ্ক তড়াক করে ওঠে তৎক্ষণাৎ। ওই সময় কেবল মনে উদয় হলো একটি সত্য কথা। অভ্র ফোনে মেয়ের হতেই তার কি মেসেজের রিপ্লাই করছে না? সে অন্য কোনো মেয়ের সাথে টাইম স্পেন্ড করছে, তাকে চিট করছে। তুমি কে মেয়ে? অভ্র কোথায়? হানিফা বেগমের চোয়াল শক্ত হয়ে আসে। রাগত চোখে তাকালো তোফার দিকে। মেয়েটি ভরাক অল্প স্বল্প, নিজেকে এসে বৃদ্ধের গা ঘেঁষে বসে পাতল। তিনি জবাব দিলেন কটকট গলায়, অভ্র নেই। তার সাথে তোমার কি কাজ? আমি ওর গার্লফ্রেন্ড হই। চোখ থমকে গেল বৃদ্ধার। গার্লফ্রেন্ড মানে? তিনি বুঝেন? টিভি অনেকবার শুনছেন। তড়িৎ বললেন, তাহলে আমি কে? আমাকেও তো গার্লফ্রেন্ড বলে ডাকেও। পাখির কিচিরমিচির ডাকে ঘুম সুখে ছুটের অস্থির চোখে চোখ মেলে আশেপাশে তাকালো। প্রাকৃতিক কোমলতায় হানা দিয়েছে। রক্তিম সূর্য হেলে পড়ে পশ্চিমে। পাখিরা আপন নীড়ের মুখোমুখি হচ্ছে একে একে, যেন শহর জানান দিচ্ছে সময়ের সাথে গোধূলি লঙ্গের। ব্যালকনিতে ঘুমিয়ে ভাবতেই নিজের কাণ্ডে অবাক হলো সুখ। ওই অল্পতেই নিচে এলো সে। মুখ ধুতে ইচ্ছে করছে না। গায়ে জড়ানো ঢিলেঢালা ব্ল্যাক লেডিস এবং স্মার্ট, গলায় ওড়না, এলোমেলো তার চুল, স্নিগ্ধ মুখখানা ফুলকো ফুলকো।
চোখ কসলাতে প্রথম রুবাইয়ার দরজার দিকে চাইল সে। দরজা বন্ধ। আব্বু ফেরেনি বোধহয়। আম্মুকে দেখা যাচ্ছে না। আশেপাশে নজর দিল না সুখ। সোজা ডাইনিংয়ের পাশে এসে জগ থেকে গ্লাসে পানি ঢালতে শুরু করে। ফুলকফি নিয়ে আয়। কি নিদারুণ আদেশ! হাত থেমে গেল এক মুহূর্তের জন্য। তড়িৎ কণ্ঠে উচ্চক খোঁজে ডাইনিং রুমে চাইল। বর্ণ বসে আছে ওখানে। সে পরপর চতুর্দিকে নজর বোলায়। বর্ণ কথাটি এত উচ্চস্বরে বলেছে যে এপার ওধার উপস্থিত সকলের কানে পৌঁছেছে। সুখ দাঁত নিষ্পন্দিত করে সবাইকে সাক্ষী রেখেছে এত জোরে বলায় উদ্দেশ্যে সুখ ঠিক বুঝেছে। কফি নিয়ে যেতে যেতে সুখ যেন নাকচ করতে না পারে। কিন্তু সে তো এইসব কাজ ছেড়ে দিয়েছিল সেই দিন। আইজার হানিফা বেগমের কানেও পৌঁছালো বর্ণের কথা। অজ্ঞতা সুখ কিচেনে গেল। তবে কফি পাঠানো সাইমা বুড়োর হাতে। স্বেচ্ছায় যাবে না সে বর্ণের কাছে, কখনোই না। মিনিটের মাথায় বুয়া ফিরে এলো, হাতে কফির মগ দেখে সুখ প্রশ্নাদিত চোখে তাকায়। বুয়া বলল মুখ গুজে করে, আপনারই নিয়ে যাইতে কইছে আম্মা। অন্যত্র নজর নিক্ষেপ করে সুখ। মেজাজ তপ্ত হয়ে আসছে ক্রমশই। কি চাইছে লোকটা? সে দৃঢ় চোখে আইজার দিকে চাইল, যেন চোখের ইশারায় বলছে। তোমার ছেলের এটা কেমন ব্যবহার? ভদ্রমহিলা ফ্যাকাশে মুখ করে তাকালো। সুখ বললেন বোঝানোর স্বরে, কতদিন পর ছেলেটা ফিরেছে, তুই নিয়ে জানা মা। আগে তো বলার প্রয়োজনও হতো না, এখন এমন করছিস কেন? সুখ কফির মগে এমনভাবে ধরল যেন গুড়িয়ে ফেলতে পারলেই শান্তি। কাছাকাছি পৌঁছাতে আচমকা উঠে দাঁড়ালো বর্ণর। ফোনের নরম ডুবিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল নিজ ধ্যানে। সুখ মেরে রয় অল্পক্ষণ, অতঃপর ফোঁস করে শ্বাস ছেড়ে ধূপধাপ শব্দ করে তার পিছু পিছু গেল। বর্ণ হাঁটতে হাঁটতে গার্ডেনে চলে গেল। পেছন থেকে তুড়ি বাজিয়ে কফির মগ টাংটং আওয়াজ করে বর্ণর মনোযোগ পেতে চাইল সুখ। কিন্তু আফসোস, পুরুষটি একবারের জন্য ফিরে তাকায়নি। শান্ত প্রকৃতির সুখ ধীরে ধীরে মেজাজ হারাচ্ছে। বর্ণও নিশ্চয়ই কানে কালানা, তবুও কেন তার উপস্থিতি উপলব্ধি করতে পারছে না, নাকি টের পেয়েও নির্বিকার। বর্ণ আচমকে পিছু ঘুরল। এক ঝলক সুখের গভীর মুখশ্রী এবং হাতে কফির মগ পরখ করে বোধহয় অগচরে হাসল। সুখকে জ্বালাতে ইচ্ছে করেই বলল ভুরু গুটিয়ে, আমার পিছু নিয়েছিস কেন? রাগের তোপে সুখ নিঃশ্বাস ভারী হলো। চোয়াল শক্ত করে কঠোর দৃষ্টিতে অন্যত্র ফিরিয়ে রাখে। টু শব্দটিও করল না। বর্ণ ফের ঠোঁট চাকা করল। ওহ, কফি নিয়ে এসছিস? আমি কি একবার বলেছি এমন কিছু? চোখ কুঁচকে সরু দৃষ্টিতে তাকিয়ে চাইল সুখ। বর্ণ তার দৃষ্টি অবলম্বন করে বলল, অ্যাকচুয়ালি মনে পড়ছে না। পরপরই শ্বাস ছেড়ে দেয়। বলে, এনেছিস যখন টেস্ট করে দেখাই যে। ঠোঁটের কোণে ঠুক্কো হাসির রেখা টেনে সুখ কফির মাগের উপর তুলে বাড়ি দেওয়ার ফাঁকেই হঠাৎ তর্ণর ধূসরমণির চোখে নিজের কালোমণি জোড়া স্থির করল। এক পলকের জন্য উভয়ের চিত্তে কেঁপে উঠতে কি সেই সময়। আর ইউ সিরিয়াস? বর্ণ দ্রুত এক কদম পিছিয়ে চোখ পাকিয়ে তাকালো। দৃষ্টি বিস্ময় কি না কি ঠাওর করা মুশকিল। কি ব্যাপার? তার কল্পনাতে ছিল? মগ চোখের সামনে তুলে কফির সম্পূর্ণ নিজে ঢেলে দিচ্ছে সুখ। চোখের দৃষ্টি নিক্ষিপ্ত, অথচ শান্ত দিঘির মতো, যার হরিণ লুকায়িত কবল, কত অব্যক্ত কথার ফুলছড়ি। বর্ণ কি কোনোদিন তা পড়তে সক্ষম হবে? হয়তো হ্যাঁ, হয়তো বা কখনোই না। নিজ কান সম্পন্ন করে সুখ শুধালো চুল উড়িয়ে, ইয়েস, আই অ্যাম সিরিয়াস। শোন, এই পিছুটা সুখ পরোয়া করলে তো? পা উল্টো চালে সে নিঃশব্দে এগিয়ে গেল সামনে। মেজাজ এখনও ক্ষিপ্ত। পিছু ওঠে বর্ণ, ফের গলা উঁচিয়ে ডাক দেয়, শুনে যা তো। এবার অজান্তেই থেমে যায় সুখের পথ যুগল। পাদেরও যেন এক পলকের জন্য অদৃশ্য শিকল বন্দী হয়ে গেল। চেয়েও কদম বাড়াতে পারেনি। দাঁতের দাঁত নিষ্পন্দিত করে পাথর অনুরূপ শক্ত চোয়ালে জ্বলন্ত দৃষ্টি মেলে পিছু ঘুরে দেওয়ালো স্থির। আবার কি? পকেটে এক ঘাত পুরো বর্ণ নিজ পদক্ষেপ কয়েক ধাপ এগিয়ে গেল। এলোমেলো সিল্কের চুল কিছু কিছু কপালে সে হামলে পড়ছে যেন। নিষ্মন্দিত কামড়ে ধরে চোখ সুখ কুচকে সুখকে উপর নিচ পর্যবেক্ষণ করে সুগভীর দৃষ্টিতে। হালকা গোলাপ রঙা পাতলা অধর সরু নাকের পাটাতনে ক্ষণে ক্ষণে ফোঁস করে শ্বাস টানছে। ঘন ঘন পাপড়ি, মুক্ত দিগল কালো আঁখি, যাতে এখন উপচে পড়া অসন্তুষ্টি। ঝরঝরে কালচে চুল বাতাসে উঠছে এলো পাথাড়ি। বর্ণ ঠোঁটের বাঁকিয়ে মৃদু হাসল বোধহয়। আরও কদম দুয়েক সামনে বাড়ায়। দুইজনই প্রায়ই মুখোমুখি, ব্যাস এক হাত সমদূরত্ব। সুখের মুখশ্রী রাগ, ক্ষোভ, অসন্তোষ যা ছিল নিমিষেই ফেরার হয়ে গেল। বর্ণ এতটাই কাছাকাছি দেখে হৃদয়ে অস্থিরতা হানা দেয় মুহূর্তেই। হাঁসফাঁস করে ওঠে ভেতরে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করল না। বর্ণ অমনোযোগী ভঙ্গিমায় কপাল আস্তে আসা চুল পেছনে ঠেলে দিয়ে আচমকায় চোখে চোখ রেখে সুখের
নেত্র নয় ক্ষুদ্র ক্ষুদ্র করে বলল ঠোঁট বাঁকিয়ে, রাগলে তোকে খুব একটা মন্দ দেখায় না, দ্যাটস গুড। উজ্জ্বলের মুখ সুচালো, চাহনির চোখ দুটো তুল্য সুখ। পুরুষটি মজা করছে তাকে নিয়ে, বর্ণের দৃষ্টি তখনও তার চোখে স্থির। আচমকা ভুরু নাচতেই সুখ অবিলম্বে নজর সরিয়ে আনে নির্লজ্জ মানব। শহর ছাপিয়ে আধারের আস্তরণ নেমে এলো আরেকটি বার। মানুষের অজান্তেই ভাগ্যরেখা জানান দিচ্ছে হয়তোবা ভাগ থেকে আরও একটি দিন ফুরিয়ে এলো। সুখের বই হাতে নিয়ে নেমে এলো গ্রাউন্ড ফ্লোরে। বাড়িটার উপরে বিরক্ত লাগে এখন। মানুষের অল্প, অথচ দালান কত উঁচু, এত এত সিঁড়ি। উপরে গেলে নিচে নামতে মন মানে না, নিচে থাকলে উপরে থাকতে ইচ্ছেই করে না। স্টাডি রুমে নূর পড়াচ্ছে রুবাইয়াত। দায়িত্বটি আইজা তুলে নিয়েছে তাকে। মেয়ের ফাঁকিবাজিতে অতিষ্ঠ ভদ্রমহিলা। মাত্র ক্লাস 2তে পড়ছে, অথচ এখন থেকেই পড়াশোনায় তৈরি হচ্ছে। নূরের ছোট্ট মা ভীষণ পছন্দ। কথায় কথায় আম্মা ডাকলে দুরন্ত মনটা আইসক্রিমের মতো গলে না চাইতেও পড়ালেখা সেটে যায়। এমন আদরে ডাক উপেক্ষা করে পড়ার ফাঁকি দিতে ইচ্ছে করে না ছোট্ট নিষ্পাপ মনটার। সুখ গিয়ে টেবিলের একপাশে গিয়ে বসত। সম্পূর্ণ টেবিলে আয়নত বড়সড় আছে। বাড়ির প্রতিটি ছেলে মেয়ের জন্য যেন একবারে একত্রে পড়তে পারেন সেদিকেই বানিয়েছেন আজাদ শিকদার। রুবাইয়াত মেয়ের দিকে চাইলেন 2 সপ্তাহ হলো। সুখের জন্য রাখা টিউটার আসছে না বললে ভুল হবে, তাকে আসতে নিষেধ করছেন এবারের কেউ। তামিদ শিকদার সংবাদটি শুনতে হতভম্ব। তিনি কাজটা করেননি, তবে স্যারের জোর দেওয়ার কিছু ইঙ্গিত দিয়েছেন, যা থেকে সন্দেহের তীর বর্ণের দিকে গিয়ে লাগছে। কিন্তু প্রশ্ন হলো, বর্ণকলা টিউটার মুহাবকে এ বাড়ি থেকে সুখকে পড়াতে নিষেধাজ্ঞা জারি করছেন। ব্যবহার ছেলেটা যে অমায়িক, তেমনি পড়াশোনায় ভালো করে, তবে বর্ণ তার দোষ পেল কোথায়? তামিদ শিকদার অবশ্য এই নিয়ে বর্ণর প্রশ্নবিদ্ধ করেনি। ওনার দৃঢ় বিশ্বাস বর্ণ যা করছে তো ভালোর জন্যই করছে। তার প্রতি আস্থা আছে ভদ্রলোকের। অসুবিধা হচ্ছে আম্মা, আগামী সপ্তাহে তোমার নতুন টিউটার আসবে, এই পর্যন্ত মানিয়ে নাও। সুখ তড়িৎ সাহসে হাত নাড়িয়ে বুঝাই। না তো, আমার তো বেশ ভালো লাগছে, কতদিন রেস্ট পেলাম। নুরা ছোট ছোট চোখ ক্ষণকালের চেয়ে রইল। মুখে কলমের নিব খুঁটি খুঁটি। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে সুখ ইশারায় গুলো কথায় রূপান্তরিত করে বলল হুট করে, এই সুখ তোমার গায়ে আমার হাওয়া লেগেছে, দিন দিন ফাঁকিবাজি হচ্ছ আমার মতো। ঢপাস করে হাসি মিশিয়ে গেল সুখের। চোখ পাকিয়ে তাকালো। রুবাইয়াত ছোট টিপে হাসলেন, বললেন, তাই তো, আম্মারা বাকি সবে ফাঁকি দিলেও পড়ালেখা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। আম্মু আব্বুর মুখ উজ্জ্বল করতে হবে তো ভালো রেজাল্ট করে। অপ্র এলো হন্তদন্ত। চতুর্থ দিকে নজর বুলিয়ে বললেন, দাদু কোথায়? এই তো চলে এসেছে আরেক ফাঁকিবাজ। তড়িৎ মাথায় গাট্টা পড়ল নুরার। দাদুকে দেখছি না যে, কোথায় আমার দাদুমণিটা? নুরার দিয়েছে অভ্র। কি সুন্দর সম্বোধন! নুরার চোয়ালে ঝুলে পড়ে সে জবাব দিল, চোখ কি হাতে নিয়ে এসেছো? দেখছো না দাদু নেই এখানে? আর একটা মাথায় থাবা দিয়ে অভ্র বেরিয়ে এলো। হানিফা বেগম নিজ কক্ষে নেই। অভ্র সেখানে খুঁজে পায়নি বিদ্যাকে। ড্রয়িং রুমেও দেখা যাচ্ছে না, গেল না তিনি। উনার দেখা না পেলেও হবে না। কিচেন রুম, ডাইনিং রুম সবখানেই চোখ বুলিয়ে দাদুকে না পেয়ে রুবাইয়াতের কক্ষে গেল অভ্র। তামিদ শিকদার ফিরছেন খানিক আগে। ভেতরে আছেন ভদ্রলোক, উনার সাথে কথা বলছেন হানিফা বেগম। আসবো চাচ্ছু। তামিদ শিকদার ঘাড় বাঁকিয়ে চেয়ে মাথা বাঁকিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দিল। অভ্র সময় নিল না, দ্রুত গতিতে গিয়ে হানিফা বেগমের হাতে আঁকড়ে ধরলেন। আরে কই নিয়ে যাবি? আগে চলো আমার সাথে। সোফা থেকে টেনে টুনে তুলল দাদুকে। তামিদ শিকদার পুরো কুচকে তাকিয়ে জানতে চাইলেন, এভাবে টেনে টুনে কোথায় নিয়ে যাচ্ছ আম্মাকে? একটু পরে আবার আসতে পারবেন চাচ্ছু, ব্যাস একটা ইম্পর্টেন্ট কথা আছে দাদুর সাথে। হানিফা বেগম সামনে তাড়া দিয়ে যাচ্ছেন, হাত ছেড়ে দিয়ে কিন্তু অভ্র ছাড়ল না। এক কিনারে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। বৃদ্ধ হয়তো বুঝলেন তার মতিগতি। নড়ে চড়ে তাকিয়ে আর চোখে তাকিয়ে বললেন মৃদু স্বরে, এভাবে ক্ষেপে আছিস কেন? আমি আবার কি করলাম? কোমরে এক হাত রেখে অন্য হাত চুল খামচে ধরে অভ্র পরপর আমতামতা করে কঠিন গলায় বলল, তুমি আমার ফোন ধরেছিলে? আস্তাক ফিরুল্লাহ, আমি কেন তোর ফোন নিতে যাব? আমি কি ওসব টিপতে জানি? ড্রয়িং রুমে তখন তুমিই ছিলে। উমামার ফোন তুমিই তুলেছিলে না? কি বলেছ ওকে? মিছিমিছি গভীর কণ্ঠে শুধালো অভ্র। আব্বু আম্মুর কানে যদি কথাটি উঠে, ভাইয়া যদি জানতে পারে, তার অল্প বয়সী পাকনামি নির্ঘাত পশ্চাদ্দেশে লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না। কি এর মামা, কি কসে সব? মামা নয়, উমামা। ওকে বলেছ তুমি আমার গার্লফ্রেন্ড? সঠিক জবাব না দিয়ে হানিফা বেগম ফিসফিস করে বললেন,
মায়া আর পুলার সম্পর্ক ছিন্ন হয়ে জানে ইংরেজিতে কি কয় যেন? ব্রেকআপ? হ ওইটাই হইয়া গেছে তোর আর তোর মামার। আমার উপর এমন চেঁচাইতেছুস মানে বেকআপ হইছে? আমিন। তার মানে তুমি আমিন বললে তুমি? হ্যাঁ, দোয়া কবুল হইলে এটাই বলে। কেন তুই জানোস না? লানত ওইসব মুখের উপর, যেসব মুখ তাহসিন অভ্রর ব্রেকআপের জন্য বিনে পয়সায় রবের দরবারে প্রার্থনা করে। অভ্র বিরক্ত প্রকাশার্থে কুঞ্চিত কপালে হাত রাখলেন, জানতে চাইলেন। বিস্ময় মুখের উপর হাত দিয়ে উঠে যায় হানিফা বেগমের। অভ্র থুপতাপ পা ফেলে চলে গেল নিজ কক্ষে, মেজাজ তুঙ্গে। তার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, 1 মাসও পেরোয়নি। উমামায়ের সাথে তার সম্পর্ক, অথচ দাদু কি করল? এখন মেয়েটা মানবে কি করে? তাছাড়া দাদু তো অনুরোধ করা যায় না উমামার সাথে কথা বাড়ির কাউকে না জানাতে, বিশেষ করে তার আদরের নাতি আশফিয়াক বর্ণকেও না। রাতে খাবার টেবিলের বর্ণের উপস্থিতি অস্বস্তিতে ফেলে দিয়েছে সুখকে, যদিও বর্ণ একবারের জন্যও চোখ তুলে তাকায়নি। আপন মনে নিজের প্লেটের চোখ নিবদ্ধ রেখেছে পুরোটা সময়, কিন্তু তার কেন যেন মনে হচ্ছে পুরুষটি তাকে দেখেছিল অগোচরে। হতে পারে এটা মনের ভুল, কেননা বিকেলে থেকে তার মস্তিষ্ক জুড়ে বর্ণের একটা কথাই কেবল বাজছিল। রাগলে তোকে খুব একটা মন্দ দেখায় না। জানে না ওই বাক্য কি এমন ছিল, কোন কাজই বা মন বসছিল না সুখের। মনে হচ্ছিল চারপাশ হতে এক ব্যক্তির উচ্চারণ হচ্ছে সম্মান ধরে। হয়তো এখনও সেই পুরুষটি ভালোবাসি বলে তার একটুও সামান্য প্রশংসা পেয়ে মন চলাকে উঠে হৃদয় করা নিষেধ বিষার বিরুদ্ধচারণ করে। সুখ খুব চাইছে ওই মুহূর্তটাকে ভুলে যেতে, অথচ চোখের সামনে তা না চাইতেও ভেসে উঠছে দৃশ্যটা। তারা দুইজনে কাছাকাছি, খুব নিকটে মুখোমুখি দাঁড়িয়ে। সুখ আয়নার সামনে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে, তবে রাগী মুখটা দেখতে পাচ্ছে না, রাগটা আসছে না এখন। সুখ উঠিয়ে গিয়ে ফোন হাতে নিল। 2:30 পেরিয়ে গেছে, অথচ চোখে ঘুম নেই। চোখ সহসাই নিদ্রা ধরা দেয় না আজ বহুদিন। চোখ বুঝলে সেদিনের কথাগুলো কানে বাজে এখনও। বর্ণবলা প্রতিটি বিষয়বাক্য যেন তাকে সজাগ করে রাখে মধ্যরাত্রি পর্যন্ত। অতঃপর একসময় অজান্তেই চোখ গেলে যায় শেষ রাতে। দুঃখ লাগে সুখের, ভীষণ যন্ত্রণা, হৃৎপিণ্ড অভিমানী মন ভরে আসে, জল ভিড় করে চোখের কোঠায়। কিন্তু এসবে কি আসে যায়? বিপরীত মানুষটি হয়তো কখনোই তার অভিমান, অভিযোগ, তার নির্ঘুম রাতের রীতিকথা জানতে পারবে না কখনোই, কোনো দিন। এত রাতে অনলাইনে কি ঘুমাও নিজে? তোফা ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে, চোখ কষলে পুনরায় ফোন চোখের সামনে ধরে। সত্যি মাহির ভাইয়ের মেসেজ, এই প্রথমবার তাও নিজ থেকেই করছে। বুক ধরফড় করে ওঠে তার, পুরোদমে ফ্যান চলছে তবুও ঘামছে। জিভ ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে তোফা ফোনের ফ্ল্যাশ অন করে বেডসাইডের টেবিল হাতে পানের গ্লাস তুলে টকটক করে পানি খায়। এখন একটু ভালো লাগছে। কাপা কাপা হাতে কিবোর্ড আঙুল রাখে সে, কিন্তু কি রিপ্লাই করবে খুঁজেই পায় না। অস্থিরচিত্তে হাঁসফাঁস করতে সংকোচ নিয়ে লিখে পাঠালো, এমনিতেই ঘুম আসছিল না, তাই ফোন স্ক্রল করছিলাম। সেকেন্ডের মাথায় মাহিরের এহেন প্রতিক্রিয়া দেখে তুফা হতভম্ব, থা মেরে বসে রয়। পরপর ধূপ করে বালিশ মাথা রাখে। সে কি রিপ্লাই দেবে? আপনি সেই কল্পপুরুষ যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন বড্ড নিষ্ঠুর কায়দায়। অবিরত ফ্যানের বাতাসে ডায়েরির পাতা থপথপ করে উল্টে আবারও সবসময় স্থির হয়ে যাচ্ছে স্বেচ্ছায়। হাতে কলম ধরে আছে সুখ, মাথা ঠেকিয়ে আছে টেবিলে, চোখজোড়া বন্ধ। ঘুম তলিয়ে নাকি আতজাগ্র ঠাউর না করা কঠিন। পল্লব নড়ছে ক্ষণে ক্ষণে। ডোর লোক করা, একবার ডকা দিলে কেউ, তারপরে আবারও দুবার। এভাবে উপাস থেকে কারোর আবিরাম করাঘাতে ধরপড় করিয়ে মাথা তুলল সুখ। অপ্রত্যাশিত ঘটনায় আটকে ওঠে, শরীরে ঝাঁকি দিয়ে ওঠে। কে? কথাটি শব্দ করে বের হয় না মুখ ফুটে। বুকে হাত চেপে ঘুম ঘুম চোখে দরজার দিকে তাকায় সুখ। তুমুল হারে করাঘাত পড়ছে এখনও। সুখ ওপাশে মানুষটিকে মুখেরই নেই। তড়ি করে সুখ সময় দেখে নেয় 3টে বাজতে আর মাত্র 5 মিনিট। এত রাতে তার ক্লাসরুমের সামনে কে আসতে পারে? গা ঝেড়ে সংকুচিত মনে সুখ হেঁটে যায় দরজার কাছে। লক খুলে দৌড় মেলে দিল, অথচ কাউকে চোখে পড়ে না। অজানা শঙ্কায় বুকটা ধক করে উঠল যেন। ভীতিতে ঢোক গিলল সুখ। উকি দিয়ে এদিক ওদিক চাইল, না, কেউ নেই। টিপটিপ পা ফেলে ধীর লয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো সে। করিডোরে নিয়ন আলোর অল্প বিস্তর প্রখরতা ঠিকরে পড়েছে, কিছু কিছু জায়গা আবার আধারে ঢাকা। সুখ কয়েক ধাপ এগোতেই আবছা দেখতে পায় আধার হতে একটা অবয়ব বেরিয়ে যাচ্ছে। সবুজ নিয়ন আলোয় পিঠের দিকটায় কেবল দৃশ্যমান।
আলো আধার মিলে একাকার হয়ে যাওয়ার ফলে ছায়াটি স্পষ্ট নয়। সন্তর্পণে পা ফেলে সুখ। বর্ণর কক্ষের অভিমুখে হাঁটছে অবয়ব, কিন্তু সে তো বাড়িতে নেই। থাকলেও তার দরজা কখনো এভাবে ধাক্কায় না। মুখের অভ্যন্তরে এমন আওয়াজ তুলে সুখ অবয়বটির দৃষ্টি আকর্ষণ করতে চাইল। বেখেয়ালে হাঁটার ফাঁকে হঠাৎ পায়ের নিচে সরু কিছুর উপস্থিতি টের পেয়ে তড়িৎ নিচে ঝুঁকে গেল। সূক্ষ্ম ব্যথায় পায়ের তলা চিনচিন করছে। সূচালো পিন বিঁধেছে পায়ে। পা খানিক ওপরে তুলে সুখ কিঞ্চিত ঝুঁকে পিন বের করে নিয়ে ফের সামনে তাকাতেই বিষম খেল। কোনো অস্তিত্ব চোখে পড়ছে না আর। কোথায় উধাও হয়ে গেল? শুষ্ক ঢোক গিলে স্থির মুখে উকি দিয়ে মনিদ্বয় এদিক ওদিক ঘোরালো সুখ। কে ছিল ওখানে? কথাটি মুখ ফুটে উচ্চারণ করার সক্ষমতা তার নেই। আচমকা কাঁধে হাত রাখল কেউ। চমকে ওঠে সুখ। বুকের ভেতর অসহনীয় অস্থিরতা শুরু হয়। শঙ্কিত ফ্যাকাশে মুখে আস্তে ধীরে পিছু ঘোরে। এত রাতে করিডোরে কি করছিস? ধুমধাম কিসের আওয়াজ শুনলাম একটু আগে। মনে হলো কেউ দরজায় করাঘাত করেছে। ঢুলুঢুলু চোখে হেলে পড়ে যেতে চাইছে তুহফা। ঘুমের ঘোরে ধাক্কানোর গর্জন কর্ণকুঠরে পৌঁছাতেই ধরফড়িয়ে উঠে এসেছে সে। ফুঁস করে শ্বাস ছেড়ে বুকে ফুঁ দেয় সুখ। এই সবুজ নিয়ন আলোয় ইশারায় কিছু বললে সঠিক বুঝলে পারবে না। ফোনও সাথে আনা হয়নি। তুহফার হাত ধরে সুখ রুমে টেনে নিয়ে গেল তাকে। শুভ্র বাতি জ্বালিয়ে কিছু একটা ইঙ্গিত দিলে ঘুম উড়ে যায় তুহফার। অবিশ্বাস্য নেত্রে চোখ পাকিয়ে তাকায় রমণী। জড়সড় গলায় বলে, কি বলিস? যদিও ফুতে টুতে ওসব কুসংস্কার, কিন্তু ভোরবেলা গাছগাছালির ফাঁকফকর দিয়ে সূর্যের রশ্মি ঠিকই শিশির ভেজা জমিন ছুঁয়ে দিয়েছে। শূন্য আকাশে পাখির কলতানে মুখরিত পরিবেশ। ব্যালকানির আগে দেওয়াল অনুরূপ বিশালাকার কাঁচের ওপর হালকা বাদামি পর্দার আস্তরণ। কাঁচ আর পর্দা দুটোরই বাধা ছিন্ন করে কক্ষে প্রখরতা উপচে এসে জানান দিচ্ছে নিদ্রা ছেড়ে ওঠার সময় হয়ে এসেছে। সুখ চোখ মেলে অলস ভঙ্গিতে ক্ষলকাল বেডে পড়ে রয়। অল্প সময় অতিবাহিত করে আবার উঠে বসল। ভোর 5:07। এই সময়ে খালি পায়ে গার্ডেনে হাঁটার অভ্যাস আছে তার। মাঝে মাঝে অভ্রর সাথে মিলিত হয়ে জনমানবহীন রাস্তায় সাইক্লিং করতেও বেরোয়। ত্রস্ত পায়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো সুখ। মাথায় চিরুনি অভিযান চালিয়ে চুলগুলো দুকাঁধে ছেড়ে দিয়ে নিচে চলে এলো। হানিফা বেগমের রুমে অল্পক্ষণ সময় কাটিয়ে বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন তামিদ ঝিকদার। ভদ্রলোক সম্পূর্ণ পরিপাটি। ব্যবসার খাতিরে জরুরি কাজ পড়েছে। এক্ষুনি রাজশাহী রওনা দিতে হবে। পথিমধ্যে পদযুগল থেমে যায় ওনার। পিছু ঘাড়ও ঘুরিয়ে চাইলেন। গার্ডেন থেকে দ্রুত কদমে ছুটে আসে সুখ। তামিদ ঝিকদার অভিভূত হয়ে অপলোক তাকিয়ে রইলেন। এ যেন সেই ছোট্ট সুখ। আধো আধো স্বরে সদ্য বলতে শেখা পরিটা। কাছে আসতেই এক হাতে মেয়েকে জড়িয়ে নিলেন তামিদ ঝিকদার। সুখ মুখ তুলে আব্বুর দিকে চাইল। ঠোঁটে ঠোঁট গুজে হাতের ইশারায় বলল, এ তো ভোরে কোথায় যাওয়া হচ্ছে আব্বু? তিনি মৃদু হাসলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে জবাবদিহি করলেন যেন, এমার্জেন্সি রাজশাহী যেতে হচ্ছে আম্মু। তোমার জন্য কি কি আনতে হবে? পরে বলবো। তুমি কখন ফিরবে? পুনরায় ইশারা করে তামিদ ঝিকদার বাধ্যের মতো প্রত্যুত্তর করে, 3-4 দিনও লাগতে পারে, আবার তার চেয়ে কমও। সুখ বড়দের মতো তামিদ ঝিকদারের মাথায় হাত রাখল। হাতের ইশারায় বোঝালো, দোয়া করে দিলাম, সব ভালো হোক, সাবধানে যেও। তামিদ ঝিকদারের ঠোঁটে প্রাণবন্ত হাসি খেলে যায়। সুখের কপালে চুমু এঁকে পাশে তাকায়। বর্ণ এগিয়ে আসছে। গায়ে জড়ানো ধবধবে সাদা হাতাকাটা গেঞ্জি। জিম করা পেশিবহুল দৃশ্যমান। ঘরমাক্ত মুখশ্রী দেখে চিহ্নিত করা যাচ্ছে সে এখন জিম হাউস থেকে বেরিয়েছে। এক্ষুনি চলে যাবি? হ্যান্ডশেক করল চাচা ভাতিজা। আর চোখে এক ঝলক সুখকে দেখে প্রশ্নটি করল বর্ণ। তখন সুখ শক্ত আদলে অন্যত্র তাকিয়ে আছে, যেন বর্ণকে দেখেইনি। মুখের অভ্যন্তরে দাঁতে দাঁত পিষে বর্ণ। কদিন ধরে এই বোবা ফুল তাকে অস্থিরতার সাগরে ডুবিয়ে বেশ ভালোই আছে। সাহসও খুব বেড়েছে আজকাল। আগে যেখানে চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাতো না, সেখানে কাল কত বড় কাণ্ডই না ঘটালো। তামিদ শিকদারের কথা কানে ভেসে আসে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। তোকে কাল রাতে কি দায়িত্ব দিয়েছিলাম মনে আছে? প্রতিক্রিয়ায় বর্ণ ঘাড় কাত করে কপাল গুটিয়ে ঠোঁট উল্টোলো কেবল। ভদ্রলোক পুনরায় বললেন, ভাইজান নেই, আমিও কদিনের জন্য চলে যাচ্ছি, বাড়িটা দেখে রাখবি। আর বাড়ির ফুলেদের? আরও একবার সুখের দিকে চেয়ে ঠোঁট এলিয়ে ঘরমাক্ত শরীরেই তামিদ শিকদারকে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরে পরপর ছেড়ে দেয় বর্ণ। অর্থাৎ সে দেখে রাখবে। সুখ যখন আহত দৃষ্টিয়ে গেট পেরিয়ে তামিদ শিকদারের গাড়ি চলে যাওয়ার দিকে ধ্যানমগ্ন তাকিয়ে, বর্ণ তখন চোখ কুচকে তাকিয়ে দেখছে। এই ফুলের সাথে আগের ফুলের বিস্তল ফারাক দেখতে পাচ্ছে সে। ছোট থেকেই বর্ণ তাকে ফুল বলেই সম্বোধন করে। তখন সে সবাইকে বলে বেড়াতো সুখ ফুলের মতো নজরকাড়া, সুন্দর, কোমল। অতঃপর সময় গড়ানোর সাথে সাথে যখন দেখতে পেল সুখ শুধু ফুলের মতো কোমল আর সুন্দর নয়, বরং তাদের মতো শব্দহীন নিশ্চুপও বটে,
তখন ফুলের আগে আরও একটি শব্দ যোগ করে ডাকে, বোবা ফুল। যদিও বোবা শব্দটা বাড়ির অন্য সদস্যের সামনে ডাকা হয়নি কবু, কিন্তু আড়ালে সুখকে এই নামেই বলে। কপালে তর্জনীর টোকা লাগতেই ব্যথাতুর চোখ খিচে ক্ষিপ্র চোখে বর্ণের দিকে চায় সুখ। টোকাটা বর্ণ দিয়েছে, তাও ভীষণ জোরে। পপার প্রিন্সেস, এভাবে তাকিয়ে আসিস কেন? অ্যাট্রাকটিভ লাগছে আমায়? অবশ্য লাগারই কথা। কাঁধ ঝাঁকিয়ে বেশ ভাব নিয়েই শোধালো বর্ণ। সুখ কপালে হাত রেখে অসন্তোষ নেত্রে চেয়ে। কি চাইছে লোকটা? সেদিন নিজের ত্রিসীমানায় ঘেঁষতে নিষেধ করে এখন নিজেই যেচে পড়ে তার সাথে লাগতে আসছে। আশ্চর্য। ওই দিন চিরকুটে কি যেন লিখেছিলি? এক মুহূর্তের জন্য লজ্জা, অপমান, অস্বস্তি এসে ঘিরে ধরে সুখকে। চোখে চোখ রাখার সাহস পায় না আর চোখে এদিক ওদিক চেয়ে দ্রুত কদমে বাড়ির ভেতরে চলে যায় সুখ। বর্ণ ঠাই দাঁড়িয়ে রয়। অকারণেই সুখের উপর রাগ উঠছে। ইচ্ছে করছে দুটো থাপ্পড় দিয়ে বলতে, ব্যাস, আগের মতো হয়ে যা। বুঝতে পারছি না তুই আমার বাজে অভ্যেসে কখন পরিণত হয়েছিস। আমার জন্য তোর এই নির্বিকার ভঙ্গি সহ্য হচ্ছে না। যেমন একটু আগে কপালে টোকা দিল, স্থানভেদে ইতপূর্বে আরও কয়েকবার এমন করেছে বর্ণ। তখন সুখের চোখ মুখে ভিড় করতে একরাশ লজ্জা, অল্প স্বল্প ভীতি, নরম কোমল রক্তাভ গাল। অথচ আজ সেই একই মেয়েটির একই চোখে তার জন্য স্পষ্ট বিরক্তি দেখতে পেয়েছে বর্ণ। সেদিনের হিসেব অনুযায়ী ধরতে গেলে সুখের পক্ষ থেকে এটা জায়েজ, কিন্তু বর্ণ কেন যেন মানতে পারছে না এই বিরক্তি। বুকের বাঁ পাশটায় অদ্ভুত আলোড়ন হচ্ছে। এমন কেন হয়? প্রশ্নের উত্তর আজও মেলেনি তার। কলেজে রূপম খুনের তদন্তে পুলিশ এসেছে আজ। অফিস কক্ষে ঢুকেছে প্রায় আধ ঘন্টা হবে। এতক্ষণ সময় নিয়ে কি করছে কে জানে। সুখ চুপচাপ ক্লাসে বসে আছে। অনেক শিক্ষার্থী উকিঝুঁকি দিচ্ছিল অফিসের সামনে। একজন স্যার এসে ইশারায় শাসিয়ে দিতেই সুরসুর আপন আপন ক্লাস কক্ষে ফিরে গেছে সকলেই। কলেজের বিশাল বড় মাঠ এখন ফাঁকা বললেই চলে। ফাহা পাশে বসেছে সুখের। মেয়েটা ক্ষণে ক্ষণে এদিক ওদিক কান পাড়ছে। মূলত ক্লাসে গুঞ্জন উঠেছে। মূল বিষয় একটি, রূপম স্যারের খুন। কে হতে পারে কিলার? স্যারের দোষ কি ছিল? খুনি নিশ্চয়ই খুব ডেঞ্জারাস। উক্তিটির সাথে তাল মেলালো অনেকেই। হ্যাঁ, দেখলি না কেমন কলিজা কেড়ে নিল? বাপরে, দম আছে খুনির শরীর। ছুটির ঘণ্টা পড়ার 2 মিনিট পর সুখ বেরিয়ে এলো কক্ষ থেকে। ফাহাও আছে সঙ্গী হিসেবে। এই পুরো কলেজে মনের মতো ওকেই পেয়েছে সুখ। কাঁধে কাঁধ মিলিয়ে করিডর দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে দুজন। সাইড প্লিজ। দুজন একসাথে সরে দাঁড়াতেই মধ্যস্থ বেঁধে চুল উড়িয়ে হেঁটে গেল প্রিয়া ও তার সঙ্গীরা। কিছুদূর গিয়ে পিছু ফিরে ঠোঁট বাঁকিয়ে হাসি ছড়ে যেতে ভুলল না কেউ। সুখ ভ্রুকুটি করে তাকায়। এই হাসির অর্থ কি? তাদের চলার পথে ব্যাঘাত ঘটাতে পেরে তৃপ্তি পেয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার? সুখ অত ছোট ভাবার প্রয়োজন বোধ মনে করল না। পুনরায় ফাহার হাত টেনে এগিয়ে গেল অগ্রভাগে। মেয়েটার মুখ থেমে নেই। দাঁতে দাঁত নিষ্পেষিত করে বলে চলেছে মেজাজ তুঙ্গে তুলে। ওই প্রিয়ানি হাসি দিয়ে কি বোঝাতে চাইল? অসভ্য, অভদ্র, লান্টকি মেয়ে একটা। সব জায়গায় তোর বোধে ব্যাঘাত ঘটাতে আসে। মন তো চায় ওই সুন্দর চুলগুলো। মূল ফটকে ছেলে মেয়েদের ঢল নেমেছে। কেউ কেউ রিকশা, কেউ বা ট্যাক্সিতে উঠে ছুটে চলছে আপন নীড়ে। আবার কারো কারো পারিবারিক নিজস্ব কার এসে থেমে আছে রাস্তার কিনারে। আজ তুহফা আসেনি। সুখ ভিড় ঠেলে বেরিয়ে আসে। ফাহার বাড়ি উল্টো পথে। সে সঙ্গ ছেড়ে চলে গেছে সেদিকে। সুখ রাস্তায় পা দেওয়ার আগে সামনে গাড়ি এসে থামল। ভ্রু কুচকে আসে। আজ আব্বু আসার কথা নয়, গাড়িসহ ড্রাইভারও ওনার সাথে রাজশাহী গেছে। তবে এই গাড়ি তার খুব চেনা, কিন্তু মনে খানিক সন্দেহ রয়েই যায়। সুখ পাশ কাটিয়ে ফুটপাত ধরে হেঁটে গেলে গাড়িটিও তার পাশাপাশি চলতে লাগল। বিস্মিত হল কিঞ্চিত। হঠাৎ গাড়ির ফ্রন্ট উইন্ডো ধীরে ধীরে নেমে গেল। ঢেকে রাখা মুখশ্রীতে বর্ণকে চোখে পড়ে। সুখ স্থির নাড়িয়ে রয়, নিশ্চুপ। বর্ণর নজর ফোনে নিবদ্ধ ছিল। ড্রাইভিং সিটে মাহিরের বসবাস। আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো বর্ণ। থম করে কি দেখছিস? তোর বাপ চাচা যে দায়িত্ব অর্পণ করে গেছে, বাধ্য হয়ে জাস্ট সেটা পালন করতে এসেছি। 2 সেকেন্ডের ভেতরে উঠে আয়, নয়তো তোর গাল আর আমার হাত। নাও ইয়োর চয়েস। বলার ফাঁকে হাত কিছুটা সামনে বাড়িয়ে দেয় বর্ণ, যার ফলে সুখের শরীর সমেত মাথা আরও খানিকটা পিছিয়ে গেল। শঙ্কায় ভীতিতে কলিজা চলকিয়ে ওঠে। বর্ণর হাতের তালুতে তখনও তার হাতের তালু কঠোর বাঁধনে আবদ্ধ। সুখ বাঁধন আরও দৃঢ় করতে চাইল। ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠেছে বর্ণর। ভ্রু তুলে আচমকা হাতের আঙুল সিধে করে ফেলল বর্ণ। বর্তমানে সুখী কেবল আঁকড়ে আছে তার হাত। পুরুষটি সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে বাঁধন। সুখ টের পাচ্ছে হাত পিচ্ছিল হয়ে ধীরে ধীরে বর্ণর হাত হতে গলে আসছে। চোখে আতঙ্ক নিয়ে ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায় সুখ। এখন বর্ণ না বাঁচালে নিজ থেকে উঠে যাওয়ার শক্তি তার নেই। শেষ চেষ্টা হিসেবে বর্ণর তর্জনী আঁকড়ে ধরল সুখ। তখন তর্জনী আটকে পূর্বের ন্যায় দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় বর্ণ। চোখ বুজে সুখ নিঃশ্বাস ছাড়ে স্বস্তির।
বর্ণর চোখে অদ্ভুত শীতলতা, আস্ত একটা সুখের অস্তিত্ব তর্জনীতে ভর করায় জিমে গড়া হাতের রগ ফুলে ফেপে উঠেছে, পেশিবহুল পাথরের রূপ নিয়েছে যেন। একটা ডিল হয়ে যাক। এই সংকট মুহূর্তে কিসের ডিল? সুখ দাঁতে দাঁত চিপে অপর হাতে বর্ণকে ধরতে চাইলেও ছুঁতে পারল না। বেশি নড়াচড়াও করা যাবে না। সুখ আর চোখে টাইলস বিছানো খুঁড়ধার সিঁড়ির দিকে তাকিয়ে মাথা ঝাঁকায়। কি ডিল শুনে দেখা যাক। আমার আশেপাশে আসতে চাস না তো আসিস না, কিন্তু তুই জানিস যে কফিটা রোজ আমি তোর হাতের খাই, অ্যান্ড এই ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। ফ্যাল ফ্যাল চোখে তাকায় সুখ। আব্বুকে মনে পড়ছে খুব। আম্মুও বা কোথায়? তারা কি জানে না তাদের একমাত্র মেয়ে ফারিস্তা সুবাহান সুখ মৃত্যুর মুখোমুখি হেলে? আজ থেকে যতবার আমি বাড়ি থাকব ততবারই আগের মতো কফি দিবি, আর সেটা নিজের হাতে মেক করে। নির্বিকার ভঙ্গিতে মনে হলো আদেশ জারি করল বর্ণ। সুখের অস্থিরতা এক মুহূর্তের জন্য স্থির হয়ে আসে। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল নিজের অবস্থান। মস্তিষ্কে কেবল একটি কথাই বাজছে, ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সে কি তবে পুরুষটির অল্পবিস্তর অভ্যেসে পরিণত হতে পেরেছে? তার এড়িয়ে চলায় বর্ণ তার শূন্যতা অনুভব করেছে মৃদুমন্দ। ঠোঁট টিপে অদৃশ্য হাসল সুখ। বর্ণ সচকিতে হাতের দিকে চাইল। এতক্ষণ বাঁচার জন্য ছটফট করা হাতটা এখন স্বেচ্ছায় আশা ছেড়ে দিয়েছে যেন। আঙুল ছাড়িয়ে নিতে চাইছে মেয়েটা। সে স্তম্ভিত চোখে সুখের অনুভূতি শূন্য মুখের দিকে চেয়ে 2 কদম পিছিয়ে হেঁচকা টানে এক ঝটকায় সুখকে তুলে নিল। সেকেন্ডের ব্যবধানে সুখ আছড়ে পড়ে তার প্রশস্ত বক্ষস্থলে। ডান হাত গিয়ে ঠেকেছে বর্ণর ঠিক বুকের বাঁ পাশে, যেখানে হৃৎস্পন্দন ছন্দ হারিয়েছে এখন। সুখ খামচে ধরে সেথায়, জোরে জোরে নিঃশ্বাস টানছে। কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ল এক বিন্দু। কম্পমান শরীর। বর্ণ সুখের মুখত্রিষি থেকে নজর সরিয়ে ধীরে মাথা নামিয়ে নিজের বুকের দিকে চাইল। সাদা টি শার্ট ভেদ করে বুকের মাংসপিণ্ডের নখ বিঁধে যাচ্ছে সুখের। মনে হচ্ছে জায়গাটা খুবলে হাতে নিয়ে আসবে এক্ষুনি। সুখ দাঁতে দাঁত চিপে আরও জোর খাটিয়ে খামচে ধরল সেখানে। এই বুকে তার একটু ঠাঁই দিলে খুব বেশি ক্ষতি হতো। চোখে চোখ পড়তেই ঢোক গিলে সুখ হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। অবচেতনায় নজর যায় বর্ণর বুকের বাঁ পাশে। নুখের দাগ চেপে গেছে টি শার্টে। সেই দাগের রং লাল, রক্ত। সুখ হতবুদ্ধি চোখ বর্ণর দিকে চায়। পুরুষটির নজর শান্ত, নেই কোনো তাড়া, নেই কোনো রাগ অথবা ক্ষোভ। এক ধ্যানে নিজের বক্ষদেশে তাকিয়ে আছে। ভয় পেয়ে যায় সুখ। সে চায়নি এভাবে রক্ত বের হোক। আলতো ছুঁয়ে দিতে হাত বাড়িয়েও আবার গুটিয়ে নিল। মুখের অভ্যন্তরে জিভে নেড়েচেড়ে বর্ণ কপাল কুঞ্চিত করে সুখের ভীত সন্ত্রস্ত চোখে চোখ রাখল। ব্যঙ্গাত্মক সুরে বলল হঠাৎ, বুকের বাঁ পাশে কত নিদারুণভাবে রক্তাক্ত করে দিলি। নাও ফিলিং হ্যাপি? হৃদয়টা ধক করে উঠল সুখের। কেন যেন কান্না পেল হঠাৎ। এক ঝলক চেয়ে মাথা নিচু করে নিল সে। ওটা কি? বর্ণর নজর একসময় ফ্লোরে গেল। সুখের খানিক দূরেই ভাঁজ করা কাগজটি পড়ে আছে। তার নজর অনুসরণ করে সুখ ডানে তাকাতেই মস্তিষ্ক সজাগ হয়। এখন যদি বর্ণভাই এটা খুলে দেখে, নিশ্চয়ই প্রশ্ন করবে, আমার জিনিস তোর কাছে পৌঁছলো কিভাবে? তখন সে কি জবাব দেবে? তড়িঘড়ি করে নিচে ঝুঁকে কাগজ কুড়িয়ে তুলে পেছনে লুকিয়ে ফেলে হাসার চেষ্টা করল সুখ। বর্ণর কপালে সন্দেহের রেখা গাঢ় হয়। বুকের বাঁ পাশে হাত ডলতে ডলতে 1 পা 2 পা এগিয়ে আসে। শো ইয়োর হ্যান্ড। মেয়েটা যার পর নায় ভয় পেয়ে গেল এবার। অবচেতন মনে সে নিজেও পিছিয়ে যেতে লাগল। ইট পাথরের আস্তরণে পিঠ ঠেকে যেতেই শ্বাস আটকে স্তব্ধ চিত্তে দাঁড়িয়ে রয় সুখ। বর্ণ দুপাশের দেওয়ালে হাত রেখে বন্দি করে নেয় তাকে। চোখ উল্টিয়ে তাকায় রমণী। বর্ণর দৃষ্টি সুখের মণিতে। ছোট ছোট নেত্রপল্লবে কি যেন খুঁজে ফিরছিল সে। অবশেষে খানিক ঝুঁকে এসে বলল হুমকি স্বরূপ, হাত বের কর। কি লুকিয়েছিস? সুখ ঠোঁটে ঠোঁট চেপে দুদিক মাথা ঝাঁকায়। কিচ্ছু না, কিচ্ছু না। এসব অজুহাত শোনার পাত্র নাকি বর্ণ? সে পুনরায় বলল, কি আছে ওতে? দেখা, দেখি। মুনিদ্বয় এপাশ ওপাশ ঘুরিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলল সুখ। আচমকা নিচে বসে পরপর বর্ণ এবং দেওয়ালের মধ্যবর্তী ফাঁক থেকে হামাগুড়ি দিয়ে গলে এক ছুটে বেরিয়ে গেল। পিছু ঘুরে একবার তাকিয়ে ত্রস্ত পায়ে দৌড়ে চলে গেল চোখের অগোচরে। বর্ণ নিজ স্থানে থম্ম হয়ে দাঁড়িয়ে রইল। অত্যাধিক বিস্ময়ে চোয়াল কষে পড়ার উপক্রম হল। কিছু সেকেন্ড পার হতেই কপালে তর্জনী ঘষে ভ্রু কুচিয়ে আপনা আপনিই বলল কাঁধ দুলিয়ে, শিকদার নিবাসের সামনে গাড়ি থামতেই নিঃশব্দে নেমে এলো সুখ। কলেজ থেকে এই পর্যন্ত আসার ফাঁকে চুপচাপ ছিল পুরোটা সময়।
যা বর্ণকে বেশ পীড়া দিয়েছে। যদিও মাহিরের দু একটা কথার জবাব সুখ ইশারায় দিয়েছিল, কিন্তু বর্ণর দিকে ফিরেও চায়নি, যা মেজাজে স্ফুলিঙ্গ উতলে পড়তে আরও সাহায্য করেছে। সুখের গতিপথের দিকে তাকিয়েই হাত মুষ্টিবদ্ধ করে বর্ণ গম্ভীর গলায় বলল, গাড়ি স্টার্ট কর মাহের। আমরা এখন কোথায় যাব বস? নাজুক চোখে তাকিয়ে প্রশ্ন করে সে। গন্তব্য কোথায় না জেনে গাড়ি চালানো যায়? বর্ণ দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দেয়, জাহান্নামে। কিন্তু তার জন্য তো মরতে হবে। তড়িৎ প্রত্যুত্তর করার পরপরই জিভ কাটে মাহির, ঢোক গিলে শুষ্ক। অবিলম্বে তার দিকে তড়াক করে ফিরল বর্ণ। চোখের তারায় আগ্নেয়গিরির লাভা আছড়ে পড়ছে যেন, এক্ষুনি মাহিরকে ভস্ম করে দিবে। আমতা করে স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে মাহির বলে ওঠে, সরি ভাই, এক্ষুনি গাড়ি ঘুরাচ্ছি। এক লম্বা শাওয়ার, এরপরই বাথরুম থেকে বেরোল সুখ। এবার একটু শান্তি শান্তি লাগছে শরীরটা। এতক্ষণ মনে হচ্ছিল আগুনের মধ্যস্থে অবস্থান করছিল সে। যদিও গাড়িতে এসি ছিল, কিন্তু দূর আকাশের সূর্যরশ্মির তাপমাত্রা তীক্ষ্ণ হওয়ায় বাতাসেও গরমের ভাঁপ লেগেছে, কেননা ডোরের কাঁচ খোলা ছিল তখন। বাহিরের আবহাওয়া বেশ ভালোভাবেই প্রবেশ করেছে অভ্যন্তরে। বর্ণ একবার কঠোর গলায় কাঁচ তুলে দিতে আদেশ করেছিল। রসকসহীন গলায় আদেশ জারি করেছে, তাই সুখ কানে তোলার প্রয়োজন বোধ করেনি। কিন্তু ভয়ে ছিল, এই বুঝি গাড়ি থামিয়ে বলবে, এক্ষুনি নেমে যা আমার গাড়ি থেকে, তোকে নিয়ে আর 1 মিটার দূরত্বও যাওয়া সম্ভব নয়। ভাগ্যিস বলেনি, বললেও বাকি প্রতিবাদ না করে সে নিঃশব্দে নেমে যেত। তখন নিজেই আবার পিছু নিয়ে তাকে গাড়িতে তোলার জন্য কানের গাছে ঘ্যান ঘ্যান করত। সুখের দৃঢ় বিশ্বাস আছে, বর্ণ নামিয়ে দেওয়ার পর পুনরায় গাড়িতে ওঠার জন্য ধমকের নামে ঘ্যান ঘ্যানই করত। সে খুব ভালো মতনই বর্ণকে চেনে। পুরুষটিকে ভালোবাসে কিনা, ভালোবাসার মানুষের আদ্যপান্ত আয়ত্ত করে না নিলে হয়? আয়নায় সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে দরজার দিকে নজর দিল সুখ। নুরা দাঁড়িয়ে আছে মুখ গুজ করে। সাহসা কপাল কুঁচকে এলো সুখের। ইশারায় জিজ্ঞেস করে, কিছু হয়েছে? নুরা সজোরে ওপর নিচ মাথা ঝাঁকালো। তাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে সুখ পুনরায় রুমে ফিরে আসে। নুরার হাত ধরে টেনে নিয়ে বেডে বসিয়ে দেয়। জানতে চাইল, কি ব্যাপার? জানো সুখ, আমি খুব বাজেভাবে হেরেছি আজ। লজ্জায় এই মুখ কাকে দেখাবো ভাবছি। তার বলার ধরন দেখে ঠোঁট টিপে হেসে ফেলে সুখ। পরপর নুরা আহত চোখে চাইতেই ঠোঁটের হাসি গায়েব করে তার দুঃখে দুঃখী হওয়ার ভান করে। কিভাবে হেরেছ? জানো, তোমার ওই চিটার দাদু আমার সাথে লুডো খেলায় চিট করেছে, ট্রাস্ট মি। প্রায়ই হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে না, তাই ভুল পথ বেছে নিয়েছে এবার। শেষের দুটো বাক্য শুনে হাসি থামাতে পারল না সুখ। ধপ করে বেডে বসে নুরার বাহুতে বাহু চেপে খিলখিলিয়ে মৃদু শব্দে হেসে উঠল। নুরা পিটপিট করে চেয়ে রয়, ঠোঁট উল্টে পাল্টে। হাসলে সুখকে ভীষণ সুন্দর লাগে। ঠোঁটের সাথে সাথে চোখ দুটোও চঞ্চল হয়ে ওঠে। এক পেশে হাসছে সুখ, তাই টোল পড়েছে সেই পাশে। সুখ ফোন হাতে নিল, লিখল, থাক না, বুড়ো মানুষ, বাচ্চা ভেবে মাফ করে দাও। তুমিই তো বললে দাদু প্রায়শই হেরে যায়। বারবার হেরে গিয়ে মাঝে মধ্যে উইনার হতে কে না চায় বলো? নুরা ফোনে চোখ ডুবিয়ে বিড়বিড় করে লেখাটা পড়ে চোখ তুলে বলল, আমি ভয় আছি অন্য ব্যাপারে। আজকে যেই 2 নম্বরই করে জিতে গেল, পরের বার যদি একই ট্রিক্স অ্যাপ্লাই করে, তখন তো বারবার আমিই হেরে যাব, তাই না? সুখের জানতে কৌতূহল জাগে, দাদু কিভাবে চিট করেছে। প্রশ্ন করতেই নুরা মুখ কুচকে জবাব দেয়, আমি একটু এদিক ওদিক তাকিয়েছি, অমনি দাদু দুটো কাঁচা গুটি পাকা ঘরে ঢুকিয়ে দিল। সত্যি বলছি, তার একটু আগেই ওই দুটো দাদুর ঘরে স্টপে ছিল। ভাবা যায় বুড়িটা কত বড় চিটার। বুড়ি বলতে নেই, দাদু বকবে। 100 বার বলবো, বুড়ি বুড়ি বুড়ি। তোমার ফোনটা দাও। বেডে পা গুটিয়ে বসে সুখ সন্দিহান চটি ডালে হাত দিয়ে নুরার দিকে চাইল। ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল, দুঃখের কথা শেয়ার করতে এসেছিলে নাকি সেটা ফোনের কাছাকাছি আসার অজুহাত মাত্র? নুরা নড়ে চড়ে বসে। সুখের হাতে থাকা ফোন অচামকা ছো মেরে নিজের আয়ত্তে এনে চুল উড়িয়ে দম্ভ নিয়ে বলে, এক ঢিলে 2 পাখি। সময় চলে সময়ের গতিতে, সে কারো জন্য থেমে থাকে না। কেটে গেল আরও কিছুদিন। মাঝের দিনগুলোতে সুখ যত পারে তত এড়িয়ে যেতে চেয়েছিল বর্ণকে, কিন্তু বর্ণ, সে তো সুখের মাঝে ফেসেছে নিজের অজান্তেই। এই নতুন সুখকে সে বরদাস্ত করতে পারছে না। বাড়িতে যতক্ষণ থাকে মনে হয় আশেপাশে কিছু একটা নেই, হৃদয়টা যেন খালি খালি। হঠাৎ এক ঝলক সুখের দেখা পেলে আবার মনে হয় এই তো অন্তঃকরণে প্রশান্তিরা ডানা মেলে উঠছে। কিন্তু এমন কেন হয়? সঠিক কারণটা আজও খুঁজে পায়নি বর্ণ, অথবা সে খুঁজতেই চাইছে না। সময়টা এখন পরন্ত বিকেলের। সূর্য ধীর লয়ে হেলে পড়ছে পশ্চিম আকাশে। মৃদুমন্দ হাওয়ায় পাখির কিচিমিচি শব্দ মিলেমিশে একাকার।
বর্ণ হাত পা ছড়িয়ে বসে আছে তার রুমের ব্যালকনিতে, পরনে হাতাকাটা কালো গেঞ্জি, সিল্কি চুল আঁচড়ে এসে কপালের অর্ধেকাংশ ঢেকে গেছে। পায়ের কাছে ছোট টুলে পড়ে আছে হেডফোন, পাশে হেলান দিয়ে রয়েছে শখের গিটার। গিটারে যেন আজকাল সুর ওঠে না সহজে, মনে হয় তালগোল পাকিয়ে যাচ্ছে। খানিক আগে গিটারে টুংটাং শব্দ তুলে গান ধরেছিল বরাবরের মতো। বাড়ি থাকাকালীন বিকেলের এই সময়টায় গিটার নিয়ে এখানে বসত সে, তবে যেদিন থেকে গুটিসুটি পায়ে এসে সামনে বসে না তবে থেকে কমে এসেছে এই অভ্যেস। হয়তো সুখ আসে না বলে, অথবা অন্য কোনো কারণে। কোলের উপর ডায়েরি মেলে কোনো এক পাতায় কলম ঘষে যাচ্ছে বর্ণ। কপাল মাত্রাতিরিক্ত কুঁচকে আছে, ফলে চোখের মণি দুটোও ঢেকে গেছে। দূর থেকে দেখলে মনে হবে সে এখন চোখ বুজে আছে। নিম্নাষ্ঠ কামড়ে এক ভ্রু উঁচু করে নিজের লেখাগুলোতে বার কয়েক নজর বুলিয়ে নয় বর্ণ, পরপর নাক সিটকায়। অচামকা একটানে ডায়েরি থেকে পৃষ্ঠা আলাদা করে নিল, আরও একবার লেখাগুলোয় চোখ হাঁটিয়ে ছুঁড়ে মারল দিক শূন্যে। হাওয়ার দাপটে খোলা পৃষ্ঠা ব্যালকনি থেকে উড়ে চলে গেল বেনামি গন্তব্যে। বর্ণর খেয়াল সেদিকে নেই। এক প্রান্তে ডায়েরি কলম দুটোই ছুঁড়ে মেরে কপালে হাত দিয়ে চোখ বুজে নেয় বর্ণ। মাথাটা ঝিম মেরে আছে। হেডফোনের পাশে থাকা কফির মগ এতক্ষণে হয়তো ঠান্ডা বরফে রূপান্তরিত হয়েছে। মুখ থেকে বাচক শব্দ বের করে বর্ণ। বিরক্তিকর ঠেকছে সবকিছু। ভাঙচুর করতে ইচ্ছে করছে, রক্ত দেখার পিপাসা পেয়েছে। এলোমেলো পা ফেলে ত্রস্ত রুমে চলে এলো। ড্রেসিং টেবিলে ড্রয়ার হাতনে ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে বাঁ হাতে পুশ করে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করে। খানিক পর অস্থিরতা কমে যেতেই চোখ বুজে গায়ে লিয়ে দেয় বেডে। বর্ণর রুমের ব্যালকনির উত্তর কোণ থেকে উঁকি দিলে সুইমিং পুল লক্ষ্য করা যায়। এই মুহূর্তে সে যদি উঁকি দিত, নিঃসন্দেহে পুলে পা ভিজিয়ে বসে থাকা সুখকে চোখে পড়ত। সুখের ঠোঁটে খেলা করছে মৃদু হাসি। পরনের প্লাজো কিঞ্চিত উপরে তুলে পা দুটো পুলে ভিজিয়ে নড়াচড়া করছে। হাওয়ায় ছেড়ে রাখা চুল উড়ে চলে এলোমেলো। সময় সময় সেসব কানের পিঠে গুজে দিচ্ছে সুখ। নজর নিবদ্ধ রয়েছে পায়ের দিকে। পায়ের গোড়ালিতে আটকে থাকা রূপার পায়েল দুটো আকর্ষণীয় দেখাচ্ছে পুলের কালচে সবুজ পানিতে। গালের ডান পাশে কিছু একটা উড়ে আসতেই ধ্যানাচ্যুত হয়। চকতি হাত উঠে এলো গালে। একটা কাগজ। কৌতূহলবশত সেটা চোখের সামনে তুলে ধরে পিটপিট চোখে তাকায় সুখ। আলগোছে লেখাগুলোয় হাত বুলিয়ে দেয় সুখ। এই টানা টানা লেখাগুলো তার ভীষণ চেনা, ভীষণ চেনা। এই দারুণ লেখাগুলোর অনুকরণ করতে সে বারবার চেষ্টা করত একসময়। প্রতিবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিল একদিন। সুখ ঘাড় বাঁকিয়ে বর্ণর ব্যালকনির দিকে চাইল। কেউ নেই। লেখাগুলো সুখ পুনরায় মনোযোগ দিয়ে পড়তে লাগল। এই কথাগুলো কাকে নিয়ে হতে পারে? প্রতিটি কথা তো তার সাথেই মিলে যাচ্ছে। কাগজটা যেভাবে বেখেয়ালে হঠাৎ উড়ে এসেছিল, সেভাবে ছেড়ে দিতে গিয়ে সুখের হাত থমকে যায়। লেখাগুলো নিজের কাছে যত্ন করে গচ্ছিত রাখার ইচ্ছে জাগে সুখের। কাগজটা ভাঁজ করে হাতের মুঠোয় পুরে সুখ উঠে দাঁড়ায় ত্রস্ত। শরীরে কাঁপুনি অনুভব হয় মৃদুহারে। হৃদয় তখন অশান্ত। এই মুহূর্তে খোলা আকাশের নিচে বসে থাকা দায়। উল্টো পথে পা বাড়াতে গিয়ে তামিজ শিকদারের মুখোমুখি হন। ভদ্রলোক মেয়েকে সঙ্গ দিতে এসেছিলেন। সুখকে উঠে যেতে দেখে সহাস্যে জিজ্ঞেস করেন, উঠে যাচ্ছ কেন আম্মু? সুখ ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে। এদিক ওদিক নজর ছিটিয়ে নিজেকে ধাতস্থ করে ইশারায় বুঝিয়ে দিল, ব্যাস এমনিতেই, এখানে বসতে আর ভালো লাগছে না। মেয়ের মাথায় আদরে হাত রাখেন তিনি। বললেন মুচকি হেসে, তাহলে রুমে যাও। এলোমেলো পা চালিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। ড্রয়িং রুম ভিড়িয়ে আসার সময় হানিফা বেগমের খ্যাটখ্যাট স্বর ভেসে আসছিল। ওই দামড়ি মাইয়া, এমন কইয়া ধরফড়াইয়া কই যাস? গায়ে গতরে খালি লম্বাই হইসস, এখনও ছুটাছুটি কমে নাই। এসব ঢং দেখার জন্যই এতদিন বাইচে আছি। নজর পায়ের পাতায় নিবদ্ধ রেখে একের পর এক সিঁড়ি পার করছিল সুখ। আশেপাশের কোনো শব্দই তার কানে পৌঁছতে পারছে না। চোখ অবনমিত রেখে আনমনে শেষ সিঁড়ি পার করার আগ মুহূর্তে সম্মুখে কিছু একটায় ধাক্কা লেগে পেছনে ছিটকে পড়ে। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে, আয়। অতিরিক্ত ভয়ে তার চোখ বন্ধ। বুকের বাঁ পাশে কাঁপতে থাকা যন্ত্রটি এখন আতঙ্কে ধড়ফড় করছে। টের পেল সে গড়িয়ে পড়েনি ধারালো উঁচু নিচু সিঁড়িতে। পূর্বেই একটি শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে পড়েছে তার কোমল হাতের কবজি। সুখ ধীরগতিতে চোখ মেলে। মাথা থেকে সিঁড়ি ছুতে আর কিছুটা দূরত্ব। আর চোখে নিচে তাকালেই ভয়ের হুহ কেঁপে উঠল। ঢোক গিলে ধীর স্থির হয়ে উপরে চাইল সুখ। বর্ণ ভাই ঠট এলিয়ে হাসছে। এক হাত জিন্সের পকেটে, অন্য হাতে কবজি করেছে তার হাত। সুখ তাকালেই চোখাচক্ষি হয়। মৃদু ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বর্ণ, যা সুখের কানে আতঙ্কে বাজল। ছেড়ে দেই?